আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ির পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দীর্ঘদিন পর আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আর সেটি হচ্ছে যে প্রাইমারি শিক্ষক নিয়োগের ইতিমধ্যে আপনারা জানেন যে প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের আরেকটু জানা দরকার যে আসলে কোন উপজেলায় ভয়ঙ্কর রকমের প্রতিযোগিতার ঝড় বয়ে যাবে এবং এখানে আসলে আপনার সুযোগটা কতটা। পাশাপাশি আরেকটা বিষয় হলো যে আপনারা যে এতদিন ধরে আবেদন করেছেন প্রথম ধাপের এবং দ্বিতীয় ধাপের, প্রথম ধাপে যে 6টি বিভাগ ছিল, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, তাই না, রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, আর দ্বিতীয় ধাপে ছিল ঢাকা এবং চট্টগ্রাম। তো এই যে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের যারা আবেদন করেছেন, এই আবেদনের ক্ষেত্রে আসলে কোন জেলায় কতজন আবেদন করেছে এবং আপনার উপজেলায় ঠিক কেমন প্রতিদ্বন্দ্বিতা করবে, কতজন প্রতিদ্বন্দ্বী আছে আপনার, এটা আসলে এটা যদি আপনারা জানতে পারেন তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক অনেক মানে চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনি অনেক দূর আগায় থাকবেন। কেন আগায় থাকবেন সেটা আমি পরে আসি। অনেকে এখানে কমেন্টস করেন যে দেখা যায় যে এসব কথা বলে তো আমাদেরকে ভয় দেখানো হয়। আসলে ভয় দেখানোর কথা না। যেমন আপনারা দেখেন যে সাম্প্রতিক বাংলাদেশে ভূমিকম্প হয়েছে বেশ কয়েকবার, 5 থেকে 6 বার হয়েছে ইতিমধ্যেই। তো এই ভূমিকম্প হওয়ার পর বারবার কিন্তু আবহাওয়া অফিস মানুষকে সতর্ক করতেছে যে ঢাকায় খুব শীঘ্রই বড় ধরনের ভূমিকম্প হতে পারে, সবাইকে নিরাপদ থাকার জন্য। তারপর হচ্ছে কিভাবে তারা হচ্ছে নিজেদেরকে নিরাপদ রাখবে, কিভাবে তাদের হচ্ছে কি প্রস্তুতিমূলক কিছু ব্যবস্থা রাখার জন্য। এতে করে কি তারা কি আমাদেরকে ভয় দেখাচ্ছে? আসলে ভয় দেখাচ্ছে না, বরঞ্চ তারা আমাদেরকে সতর্ক বার্তা দিচ্ছে আমরা যেন সতর্ক থাকি। কারণ যদি এ ধরনের ঘটনা ঘটে তাহলে আসলেই অসতর্ক থাকার জন্য বা প্রস্তুতিহীন থাকলে যে ধরনের দুর্ঘটনাটা হবে, মানে যে ধরনের ক্ষয়ক্ষতির পরিমাণ হবে, হতাহতের পরিমাণ হবে, সেই পরিমাণটা হয়তো একটু কমে আসবে। তো ঠিক একইভাবে এই তথ্যগুলো আসলে আপনাদের জানতে হবে। আমরা হয়তো দেখেছি যে প্রথম ধাপে আপনারা দেখেন যে আবেদন করেছে মোটামুটি 7,45,929 জন এবং দ্বিতীয় ধাপে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে আবেদন করেছে আমরা দেখেছি মোটামুটি 3,34,151 জন। তাহলে দেখেন 10 লাখের উপরে প্রায় 11 লাখ পরীক্ষার্থী এখানে অংশগ্রহণ করতেছে মাত্র 14,385টি পদে। তাহলে কত ব্যাপক একটা প্রতিযোগিতা এখানে হবে। আমরা যদি অ্যাভারেজ যদি করি তাহলে এটা মোটামুটি প্রায় 76-77 জন হবে। অ্যাভারেজ যদি করি আমরা যদি প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে যদি আমরা গড় করি তাহলে দেখা যায় মোটামুটি 76-77 জন প্রতি উপজেলায় কিন্তু গড়ে প্রতিযোগিতা করবে। প্রথম ধাপে প্রায় 73 জন এবং দ্বিতীয় ধাপে কিন্তু 80 জনের উপরে কিন্তু প্রতি উপজেলায়, মানে প্রতি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবে। তো এটা হলো অ্যাভারেজ। কিন্তু দেখা যায় যে আপনার কিছু কিছু জেলায় আছে বা কিছু কিছু উপজেলায় দেখা যাবে যে প্রতিদ্বন্দ্বিতার সংখ্যা আরো বেশি হবে, মানে প্রতিযোগীর সংখ্যা আরো বেশি হবে, 3,000 ক্রস করবে একটা পদের বিপরীতে, একটা পদের বিপরীতে 100-র উপরে হয়ে যেতে পারে, 150 জনও হতে পারে। কিছু কিছু উপজেলা আছে। তো এগুলো যদি আমরা জানতে পারি যে আমার নিজ উপজেলা বা আমার উপজেলায় বা আমার জেলায় ঠিক কতজন আবেদন করেছে, এই তথ্যগুলো আসলে জানা থাকাটা দরকার। তো দেখা যাক এখানে অনেকেই যুক্ত আছেন বিভিন্ন উপজেলা থেকে। কে কোন উপজেলা থেকে আছেন একটু বলেন তো দেখি। কে কোন উপজেলা থেকে আছেন, কে কোন জেলা থেকে আছেন, দেখি বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে কেউ আছেন কিনা। বাংলাদেশের যে 64টি জেলা আছে এর মধ্যে পার্বত্য 3টি জেলা বাদে অন্যান্য জেলা থেকে আপনারা আছেন কিনা একটু বলবেন দেখি কে কোন জেলা থেকে আছেন। আমি অবশ্যই আলোচনা করব, কারণ আজকে আলোচনাটা দীর্ঘ সময়ব্যাপী হবে এবং প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলা নিয়ে আমি আজকে বিশ্লেষণ করব যে আপনার জেলায়, আপনার উপজেলায় ঠিক কতজন প্রতিযোগিতা করবে, কতজন প্রতিদ্বন্দ্বী আছে। এটা জানাটা অবশ্যই আপনার জন্য দরকার, না হলে তো আপনার পড়াশোনার যে একটা গতি, সেই গতি কিন্তু আপনাদের আসবে না। তো দেখা যাক। তো আমরা যদি বিগত নিয়োগের ক্ষেত্রে যদি একটু দেখি, একটু বিশ্লেষণ করি, বিশ্লেষণ করতে হবে। কেন করতে হবে? না হলে আপনারা আসলে পড়াশোনা ওইভাবে আগাবে না, পড়াশোনা আপনাদের উদ্দীপনা আসবে না। আপনাদেরকে আসলে উদ্দীপনা দেওয়াটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, আর কিছু না। দেখেন প্রথম ধাপে আবেদনকারী ছিল 3,60,697 জন এবং দ্বিতীয় ধাপে ছিল 4,39,443 জন। তো মোটামুটি আমরা যদি হিসাব করি প্রায় 4-3-7-8 লাখ প্রার্থী ছিল গত বছর, মানে গত নিয়োগে প্রায় 8 লাখ প্রার্থী ছিল প্রথম এবং দ্বিতীয় ধাপ, মানে এই দুই ধাপ মিলে। আর তৃতীয় ধাপ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে ছিল 3,49,293 জন। তো খেয়াল করে দেখেন প্রথম ধাপে 3,60,000 থেকে মাত্র প্রিলিতে উত্তীর্ণ হয়েছিল, একটু দেখেন, মাত্র 9,337 জন। সুপারিশ প্রাপ্ত হয়েছে মাত্র 2,497 জন। মানে
1%-এরও কম সুপারিশ প্রাপ্ত হয়েছে। যারা আবেদন করেছে তাদের মধ্য থেকে মাত্র 0.69% সুপারিশ হয়েছে। তার মানে কি শতকরা একজনও সুপারিশ প্রাপ্ত হয়নি। এটা গত নিয়োগ। এবার দেখেন দ্বিতীয় ধাপে 4,39,000-এর মধ্যে প্রিলিতে পাশ করেছিল মাত্র 20,647 জন, তার মধ্যে 54 মানে 5,456 জন উত্তীর্ণ হয়েছিল, মানে সুপারিশ প্রাপ্ত হয়েছে। সুপারিশের হার 1.24%। তার মানে আমরা 100 জন বলতে পারি নাকি 1.24%। পাশাপাশি দেখেন তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তিতে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ যেটা ছিল তৃতীয় ধাপে 3,49,000 থেকে এখানে প্রিলি পাশ করেছিল 23,057, তার মধ্যে মাত্র 6,531 জন উত্তীর্ণ হয়েছিল এবং এখানে সুপারিশের হার 1.87, তার মানে প্রায় 2 জনের মতো। ঠিক আছে, এবার একটা বিষয় সেটা হলো যে টোটাল এখানে আবেদন করেছিল 11,49,433 জন বিগত নিয়োগটাতে। এর ভিতরে প্রিলিতে উত্তীর্ণ হয়েছে মাত্র 53,000। খেয়াল করে দেখেন প্রায় 11.5 লাখ। আপনি যদি এটাকে করেন 11 2 22 23, মানে 23 ভাগের 1 ভাগ প্রিলিতে উত্তীর্ণ হয়েছিল। তাহলে বিগত নিয়োগে আপনি যদি ক্যালকুলেটর নিয়ে বসেন তাহলে 23 ভাগের মাত্র 1 ভাগ, মানে প্রতি 23 জনে একজন, মানে 23 ভাগের 1 ভাগ প্রিলিতে উত্তীর্ণ হয়েছিল। আর সুপারিশ প্রাপ্ত হয়েছিল কতজন? 1.26%, মানে 14,484 জন। তার মানে মোট আবেদনকারীর মধ্যে মাত্র 1.26% মানুষ সুপারিশ প্রাপ্ত হয়েছে। আরো যদি সহজ করে বলতে চাই, প্রতি 100 জনে একজন চাকরি পেয়েছে গত নিয়োগে, প্রতি 100 জনে একজন চাকরি পেয়েছে। তাহলে দেখেন কত অসম একটা প্রতিযোগিতা ছিল গত নিয়োগে। কিন্তু এখন আমরা দেখবো যে চলমান নিয়োগটা যদি আমরা খেয়াল করি, তাহলে গত নিয়োগটা দিলাম এজন্যই আপনারা যেন পড়াশোনার প্রতি একটু আপনাদের চাহিদাটা বেড়ে যায়। এই যে অযথা অনেকেই সময় নষ্ট করতেছেন, এই সময়গুলোর জন্য নষ্ট না করেন, একটু চিন্তা করবেন যে এবারের প্রতিযোগিতা মানে কেমন হবে, কিরকম হতে যাচ্ছে। এবার দেখেন আমরা দেখেছি এবারের প্রথম পর্যায়ে চলমান নিয়োগ এই 2025 সালে প্রথম পর্যায়ে যারা আবেদন করেছে সেই আবেদনের পরিসংখ্যানটাই যদি আমি একটু তুলে ধরতে চাই। প্রথম পর্যায়ে যে 6টি বিভাগ ছিল তাই না, রংপুর রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, এই যে 6টা বিভাগ যে ছিল, এই 6টা বিভাগ থেকে টোটাল আবেদন করেছে 7,45,929 জন। এখানে প্রিলি কতজন পাশ করবে, কতজন প্রিলি পাশ করতে পারে? গত বছর যেটা দেখেছি যে প্রিলি পাশ করেছিল 23 ভাগের 1 ভাগ। তো এবারও যদি আমরা ওইটাই যদি ঠিক রাখি যে 23 ভাগের 1 ভাগ প্রিলি পাশ করবে, তাহলে এটাকে দেখেন, তাহলে 7,45,000 এটাকে 23 দিয়ে ভাগ দেন, ভাগ দিলে কত হয় ওই অ্যাভারেজ নিয়ে আসেন 23 ভাগের 1 ভাগ। পাশাপাশি দেখেন দ্বিতীয় পর্যায়ে, তাহলে এখানে শূন্যপদ কতজন আছে, এখানে প্রিলিতে কত % উত্তীর্ণ হবে, অর্থাৎ এখানে প্রিলিতে যদি আমরা দেখি 10,219 জন, আমরা যদি 3 গুণও যদি পাশ করাই তাহলে অ্যাভারেজ 25 থেকে 30 বা সর্বোচ্চ 40,000 হয়তো প্রিলিতে পাশ করাইতে পারে। মানে আমরা যদি প্রথম ধাপে অ্যাভারেজ যদি দেখি গড়ে, আমরা যদি গড়ে দেখি এই যে এখানে আবেদন করেছে 7,45,000, তার মধ্য থেকে হয়তো প্রিলি যদি পাশ করায় প্রথম ধাপে তাহলে 25 থেকে 30 সর্বোচ্চ 40-এর উপরে তো যাবেই না। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে 25 থেকে 30,000 এর মধ্যেই সীমাবদ্ধতা রাখবে, এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে আশা করা যায়। তো সুপারিশের হার কত হবে? এর মধ্যে সুপারিশ প্রাপ্ত হবে 10,219 জন, মানে শূন্যপদ যেহেতু 10,219টি, সবগুলো পদেও যদি সুপারিশ প্রাপ্ত হয় তাহলে দেখেন 1.37% সুপারিশ প্রাপ্ত হবে। আমরা বলতে পারি প্রতি 100 জনে 1.37% কি হবে, সুপারিশ প্রাপ্ত হবে। তার মানে 1.5 জন, ধরেন যে 1.5 জন সুপারিশ প্রাপ্ত হবে, প্রতি 100 জনে 1.5 জন কি হবে, সুপারিশ প্রাপ্ত হবে এইবার চলমান প্রথম ধাপে। এবার দেখা যায় প্রতি 100 জনে, মনে রাখবেন কিন্তু এখানে প্রতি 100 জনে শতকরা 1.737, মানে কি 100 জনে চাকরি পাবে 1.37, মানে ধরতে পারি প্রতি 100 জনে 1.5 জন চাকরি পাবে। দ্বিতীয় ধাপে এবার আবেদন করেছে 3,34,151 জন। এখানে প্রিলি কতজন পাশ করাতে পারে, যেহেতু এখানে শূন্যপদ হচ্ছে 4,166, তাহলে এর বিপরীতে যদি আমরা 3 গুণও ধরি এখানে মোটামুটি 12 থেকে 15,000 টিকাইতে পারে, 12 থেকে 15,000 প্রিলি টিকাইতে পারে, 12 থেকে 15,000। কারণ তাদের একটা হিসাব আছে, আপনারা অন্যভাবে আগের বারেগুলো দেখলে হবে না, কারণ এখানে ভাইবার একটা বিষয় আছে। এবার কিন্তু ধাপটা গতবার ছিল 3টা ধাপ, যার কারণে প্রিলি পাশের হার কিন্তু বেশি ছিল। এবার যেহেতু 2 ধাপে শেষ করে দিচ্ছে তাই প্রিলি পাশের সঙ্গে কিন্তু একটু কমায় নিয়ে আসবে, কারণ এত সংখ্যক প্রার্থী গত বছর যে 3 ধাপে আলাদা আলাদা ভাইভা হয়েছিল, এবার কিন্তু ভাইভাটা হবে 2 ধাপে, যার কারণে প্রিলি পাশের সংখ্যাটা একটু কিন্তু কমায় নিয়ে আসবে। ঠিক আছে, একটা বিষয়। তাহলে এখানে দেখেন যদি 4,166 জনকেও যদি সুপারিশ প্রাপ্ত করে বা সুপারিশ দিয়ে দেয়,
বা সবাই যদি চাকরি পেয়ে যায় তাহলে এখানে চাকরি পাবে 1.25%। তার মানে প্রতি 100 জনে চাকরি পাবে 1.25%, মানে 100 জন যেটাকে বলা হয়। বুঝতে পেরেছেন? এখানে অনেকেই যুক্ত আছেন, তাই না? এবার দেখা যাক, এবার যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে এবার টোটাল আবেদন করেছে কতজন। দেখেন এবার টোটাল আবেদন করেছে 10,80,080 জন। মনে রাখবেন এবার তাহলে কতজন আবেদন করেছে, 10,80,080 জন টোটাল আবেদন করেছে প্রথম এবং দ্বিতীয় ধাপে। এই হলো প্রতিযোগিতা। তবে প্রতিযোগিতা হবে উপজেলা ভিত্তিক, সেটাই হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে এখানে সুপারিশ প্রাপ্ত হবে এই 10,80,000 প্রার্থী থেকে 14,385 জন যদি সুপারিশ প্রাপ্ত হয় তাহলে শতকরা দেখেন 1.33%। 1.33%। তার মানে একজন নিয়োগ পাবে প্লাস একজনকে 3 টুকরা করার পর, বুঝতে পেরেছেন, একজনকে 3 টুকরো করার পর যে টুকরোটা থাকে সেই নিয়োগ পাবে। অর্থাৎ বলা যায় যে এখানে 1.5 জনও নিয়োগ পাবে না। মানে আরো যদি সহজ করে বলতে চাই যে প্রতি 100 জনে এখানে একজন নিয়োগ পাবে। আরো যদি সহজে বুঝাই যে 100 জনে একজন নিয়োগ পাচ্ছে, এভারেজ যদি আমরা দেখি একজনে একটু বেশি আর কি নিয়োগ পাবে। তো এই যে বিষয়টা আছে এখন আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আসলে প্রতিযোগিতাটা কেমন হবে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। পাশাপাশি প্রথম ধাপের প্রতিযোগিতাটা আসলে কেমন হবে এখনো কিন্তু অনেকেই বুঝতেছে না যে আমাদের উপজেলায় তো মানে যেহেতু এটা তো সামগ্রিক একটা চিত্র তুলে ধরলাম, এখন আমি কিন্তু প্রত্যেকটা জেলা অনুযায়ী যাব। এখানে অনেকেই আছেন, টাঙ্গাইল জেলা আছেন, মাদারীপুর জেলা আছেন, ময়মনসিংহ জেলা আছেন। প্রত্যেকটা জেলা আজকে একদম শেষ পর্যন্ত থাকতে হবে। আপনাদের প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে যে 61টা জেলা আছে, 3টা পার্বত্য জেলা বাদে যে 61টি জেলা আছে, প্রত্যেকটা জেলায় কতজন আবেদন করেছে, প্রতি উপজেলায় ঠিক কেমন আবেদন করেছে, প্রত্যেকটা তথ্য আজকে আপনাদেরকে দিব। এটা আপনাদের জানতে হবে। কেন জানতে হবে? না জানলে আপনি পড়ার গতি আসবে না। ঠিক আছে, পড়ার গতি কিন্তু আপনাদের আসবে না। প্রথম ধাপের প্রতিযোগিতাটা আসলে কেমন হবে আপনারা একটু চিন্তা করে দেখেন। সাম্প্রতিক সময়ে সম্প্রতি 44তম বিসিএস এর কি হয়েছে, সুপারিশপ্রাপ্ত বা এই যে রেজাল্ট হয়ে গেছে। এবার দেখেন 45তম বিসিএস এর কি হলো, চূড়ান্ত রেজাল্ট হয়েছে, ফলাফল হয়েছে না। 46তম বিসিএস এর লিখিত রেজাল্ট হয়েছে, লিখিত, এটা 45-এ চূড়ান্ত রেজাল্ট হয়েছে। 44-এ তো নিয়োগ কার্যক্রম চলতেছে, বা 44-45 সাম্প্রতিক সময় যদি দেখি। 46-এর কি হয়েছে, লিখিতের ফলাফল হয়েছে। 47-এর কি চলতেছে, লিখিত পরীক্ষা চলতেছে, তাই না? 47-এ লিখিত পরীক্ষা চলতেছে। এছাড়াও দেখা যায় যে 49-এ তো নিয়োগ যারা পেয়েছে শিক্ষা ক্যাডার তারা তো নিয়োগ হচ্ছেই। পাশাপাশি যারা অনুত্তীর্ণ, এখানে একটা গ্রুপ আছে অনুত্তীর্ণ, খেয়াল করে দেখেন এখানে একটা গ্রুপ আছে অনুত্তীর্ণ। তার মানে দেখেন আপনাদের সামনে প্রতিযোগী কি রকম প্রতিযোগী আছে এটা যদি আমরা একটু বিশ্লেষণ করি। আপনাদের সামনে 44তম বিসিএস এর অনেক প্রার্থী আছে যারা 44তমতে উত্তীর্ণ হয়নি, চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়নি, বয়স এখনো আছে। তার মানে তারা এখনো কি প্রস্তুত, তারা চাকরির জন্য প্রস্তুত হয়ে আছে। মিনিমাম এখানে যদি আমি 5,000 প্রার্থীও ধরেন যে মিনিমাম 5,000 প্রার্থী, 45তম বিসিএস এর চূড়ান্ত রেজাল্ট হয়ে গেছে। এখানে দেখা গেছে যে অনেকে লিখিততে পাশ করেছিল, চূড়ান্ত পরীক্ষা কি হয়নি, সে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়নি। তার মানে এখানে দেখা যায় এভারেজ এখানেও 5,000 প্রার্থী এরকম আছে। পাশাপাশি তাকে 46-এর লিখিত রেজাল্ট দিয়েছে, এখানে অনেকেই লিখিত পরীক্ষা পাশ করেনি, তারাও কিন্তু প্রিলির জন্য প্রস্তুত, তারাও ধরেন যে 5,000। 47-এর লিখিত পরীক্ষা দিচ্ছে, প্রিলিতে উত্তীর্ণ হতে পারে নাই, হ্যাঁ, এরকমও দেখা যায় এখানে অন্তত 10,000 প্রার্থী আছে যারা প্রস্তুত, এবং 49-এ অনুত্তীর্ণ হয়েছে কিন্তু তবে তাদের প্রস্তুতিটা নেওয়া আছে। এরকম প্রার্থী কত হাজার আছে, এখানে মিনিমাম 20,000 প্রার্থী আছে। তাহলে আমি যদি হিসাব করি যে 5 5 10 15, 15 আর 10 25, 25 আর 20 কত হয়, 25 আর 20 প্রায় 45,000 প্রার্থী বর্তমানে প্রস্তুত প্রাইমারি পরীক্ষার জন্য। এখন আপনি যদি উপজেলা দিয়ে ভাগ দেন তাহলে প্রত্যেকটা উপজেলায় কম হলেও 20 থেকে 30 জন তো এরকম প্রার্থী আছে যারা বিসিএস এর এই সমস্ত বিসিএস এ অংশগ্রহণ করেছে। 44-এ অংশগ্রহণ করেছে, হয়তো সুপারিশ প্রাপ্ত হয়নি। 45-এ অংশগ্রহণ করেছিল, সুপারিশ প্রাপ্ত হয়নি। 46-এ সুপারিশ প্রাপ্ত হয়নি। 47-এ লিখিত পরীক্ষার জন্য সে মানে প্রিলি উত্তীর্ণ হয়নি, বা 49-এ ভালো করেছিল কিন্তু উত্তীর্ণ হতে পারেনি। এরকম প্রার্থী আছে না? এরকম অন্ততপক্ষে 45,000 প্রার্থী বর্তমানে বাংলাদেশে আছে যারা প্রস্তুত প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য। তারা কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবে। এই 45,000 প্রার্থীকে যদি আপনি মোট উপজেলা দিয়ে যদি ভাগ করেন, বাংলাদেশে যদি 500 উপজেলা ধরেন, 495 বা 500 উপজেলা ভাগ দেন তো দেখি, তাহলে প্রত্যেকটা উপজেলায় দেখা যায় প্রায় 90 জনের মতো কি হয়, ভাগে পড়ে। 90 জন বাদ দিলাম, প্রত্যেকটা উপজেলায় তো 20 থেকে 30 জন প্রার্থী পাওয়া যায় যারা এই সমস্ত বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করেছে। এরকম 20-30 জন আছে না আপনার উপজেলায়? অবশ্যই আছে। এদের মধ্য থেকে আপনাকে চাকরিটি অর্জন করতে হবে। ঠিক আছে, তার মানে প্রতিযোগিতা আসলে কেমন হবে আমরা যদি একটু পরিসংখ্যান দেখি। প্রথম ধাপে
আবেদনকারী ছিল কত? 7,45,929 জন। প্রতিটা পদের জন্য লড়বেন এভারেজ 73 জন প্রায়। দ্বিতীয় ধাপে আবেদন করেছেন 3,34,151 জন, এর মধ্যে প্রতি পদে লড়বে গড়ে 80 জন। এটা হলো গড়ে, কিন্তু উপজেলা ভিত্তিক ভিন্নতা আছে। উপজেলা ভিত্তিক ভিন্নতা আছে, কোনো উপজেলা প্রতিযোগীর সংখ্যা বেশি হবে, কোনোটাতে একটু কম হবে। দেখেন 6টা বিভাগে মোট জেলা আছে 41টা প্রথম ধাপের, এর মধ্যে উপজেলা আছে কয়টি? 293টি উপজেলা আছে। এখন আমরা সেইগুলো আমরা দেখব। মোট শূন্যপদ হলো 10,219। এর ভিতরে মোট আবেদন পড়েছে দেখেন 7,45,929 জন। প্রতি উপজেলায় আমরা দেখেছি যে প্রতি উপজেলায় গড় শূন্যপদ যদি আমরা হিসাব করি, তাহলে প্রত্যেকটা উপজেলা, বাংলাদেশের যতগুলো উপজেলা আছে প্রথম ধাপের প্রত্যেকটা উপজেলায় গড় শূন্যপদ আছে 34.87, মানে 35টা, এভারেজ 35টা শূন্যপদ আছে। আমরা যদি এভারেজ দেখি যে প্রত্যেকটা উপজেলায় গড়ে 35টা করে শূন্যপদ আছে, হয়তো কিছুতে বেশি আছে, কিছুটাতে কম আছে, এভারেজ 35টা। তাহলে প্রতি উপজেলায় গড় প্রতিদ্বন্দ্বী কতজন? 2546 জন। তাহলে আপনি দেখেন প্রতি উপজেলায় গড় প্রতিযোগী আছে মিনিমাম 2546 জন করে। তাহলে এই যে বিষয়গুলো আছে এগুলো আপনাকে চিন্তা করতে হবে। তো এরপর হচ্ছে আমরা প্রত্যেকটা জেলাতে কতজন আবেদন করেছে প্রত্যেকটাই আমরা কি দিব, প্রত্যেকটাই তথ্য আপনাদেরকে দিব। যে এটা লাইভ হচ্ছে, অনেকেই এখানে কমেন্টস করতেছেন, অনেকেই এখানে যুক্ত আছেন, ঠিক আছে, অনেকেই এখানে যুক্ত আছেন। আচ্ছা দেখা যাক প্রথম ধাপ। দ্বিতীয় ধাপের টার্গেট লাইভ ব্যাচ, দ্বিতীয় ধাপের জন্য টার্গেট লাইভ ব্যাচে আপনার 60% ছাড়ে ভর্তি হতে পারেন মাত্র 1600 টাকায়। পাশাপাশি দেখেন প্রাইমারি প্রথম ধাপ ক্রাশ লাইভ ব্যাচ, এখানে ভর্তি হতে পারবেন মাত্র 1600 টাকায়। বিজয় মাস উপলক্ষে 60% ছাড় চলতেছে। পাশাপাশি প্রাইমারি প্রধান শিক্ষক ক্রাশ লাইভ ব্যাচে 1600 টাকায় ভর্তি হতে পারবেন মাত্র। এই বিজয়ের মাসে, বিজয়ের উল্লাসে আপনাদেরকে মাতানোর জন্যই আপনাদের জন্য ফ্ল্যাট 60% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। মাত্র 1600 টাকায় আপনারা এখানে যুক্ত হতে পারবেন। আর অনেকের মনেই প্রশ্ন পরীক্ষা কি জানুয়ারিতে হবে? কারণ বিভিন্ন ফেসবুক পেজে তো অনেকেই বলে দিয়েছে যে পরীক্ষা জানুয়ারিতে হবে না। একটা বিষয়ে ভালো করে দেখবেন, আজকে কিন্তু প্রথম আলো পত্রিকাতেও বলেছে যে পরীক্ষা প্রথম ধাপ দ্বিতীয় ধাপের পরীক্ষা জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনাই অনেক বেশি, তাই না? তো অপরের কথায় কান না দিয়ে আপনাকে চিন্তা করতে হবে যদি জানুয়ারিতে পরীক্ষা হয়। এখন সবাই বলতেছে জানুয়ারিতে হবে না, কিন্তু আমার কথা হচ্ছে যদি হয় তখন কি করবেন? যদি হয় তখন কি করার আছে? এই জন্য ওই টার্গেট নিয়ে পড়াশোনাটা করেন। এই জন্য আমি আপনাদেরকে উদ্দীপনা দেওয়ার জন্য এই লাইভটা নিয়ে এসেছি, যাতে করে আপনারা আরো বেশি সতর্ক হন, সচেতন হন। আর অবশ্যই বেশি করে শেয়ার দিবেন, কারণ আপনার উপজেলা যারা যুক্ত আছেন অবশ্যই যেন এটা দেখতে পারে। খেয়াল করে দেখেন রংপুর জেলার যারা আছেন, আমি প্রত্যেকটা জেলা নিয়ে আলোচনা করব। রংপুর জেলার যারা আছেন একটু সাড়া দিবেন। রংপুর জেলায় টোটাল উপজেলা আছে 8টা, আবেদন করছে দেখেন 32,128 জন। যারা জানেন না দেখে নেন, রংপুর জেলায় টোটাল আবেদন করেছে 32,128 জন। উপজেলা আছে 8টা, তাহলে প্রতি উপজেলায় গড় প্রতিযোগিতা করবে কতজন? 4,016 জন। খেয়াল করে দেখেন তাহলে রংপুর জেলায় যে 8টা উপজেলা আছে, এই 8টি উপজেলায় প্রত্যেকটা উপজেলায় গড়ে প্রতিদ্বন্দ্বিতা করবে 4,016 জন করে। হয়তো কোনোটাতে একটু কম হবে, কোনোটাতে বেশি হবে, হয়তো 1-150 কম বেশি হবে, এর বেশি কিন্তু হবে না। হয়তো কোনো উপজেলা একটু 100 বেশি হবে, কোনো উপজেলা হয়তো 100 কম হবে, জাস্ট এতটুকু পার্থক্য হবে, আর কিছু না। তাহলে দেখেন তাহলে রংপুর জেলায় টোটাল কতগুলো শূন্যপদ আছে, এই ভিডিওটাও তো আপনারা দেখেছেন, এর আগে ওই লাইভটা দেখেছেন। তাহলে ওই শূন্যপদটা আপনারা বের করে আপনার উপজেলায় কতটি শূন্যপদ আছে সেই লাইভটা একটু দেখেন, দেখে একটু নিজেই যাচাই করে দেখেন যে আসলে কতগুলো শূন্যপদ আছে। এরপর দেখেন আমরা যদি দেখি দিনাজপুর জেলায় যারা আছেন, এখানে দিনাজপুর জেলায় টোটাল উপজেলা আছে 13টি, তাই না? এর মধ্যে দিনাজপুর জেলা আবেদন করছে দেখেন 33,856 জন, 33,856 জন আবেদন করেছে। এবং এখানে প্রত্যেকটা উপজেলায় গড়ে প্রতিযোগিতা করবে 2604 জন। মানে আপনি দিনাজপুর জেলার যে উপজেলায় আছেন না কেন, আপনার উপজেলায় প্রায় 2600 মানুষ প্রতিদ্বন্দ্বিতা করবে। এখন আপনার উপজেলায় সিট আছে কতটি? হয় 20টি আছে, নাহলে 25টি আছে, নাহলে 30টি আছে, হয়তো সর্বোচ্চ 40টা আছে। তাহলে যদি 40টাও যদি থাকে তাহলে 40 দিয়ে ভাগ দেন, এটাকে 40 দিয়ে দেখেন ভাগ দেন, তাই না? তাহলে 4-6, তাই না? এভারেজে কত হয়? প্রায় 60 জন, প্রায় আপনার উপজেলায় 60 জন করে কি করবে? প্রতিদ্বন্দ্বিতা করবে, ঠিক আছে? এরপর দেখা যাক, এরপর যদি আমরা দেখি গাইবান্ধা জেলার যারা আছেন একটু সাড়া দিবেন। গাইবান্ধা জেলায় মোট উপজেলা আছে 7টি, এর ভিতরে আবেদন করেছে 27,688 জন। এই 7 দ্বারা যদি আমরা 7টি উপজেলা দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে এখানে দেখেন 3955 জন এখানে আবেদন এখানে কি করেছে। আচ্ছা, এরপর দেখেন, এরপর
এখানে একজন বলেছে শূন্য পদের গড় জেনে আমি কি করব। এটা আর একটা বোকামি একটা প্রশ্ন। শূন্য পদের গড় কেন জানবেন? শূন্য পদের গড় এজন্যই জানতে হবে, শূন্য পদের গড়টা এই জন্যই জানতে হবে, না হলে তো আপনার পড়াশোনার মধ্যে উদ্দীপনা সৃষ্টি হবে না। মনে করবেন যে এই তো আবেদন করেছে, এই তো 73 জনে একজন চাকরি পাবে, এটা ঠিক আছে। তো এইগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে যে আসলে আপনার উপজেলায় মোট কতজন প্রতিযোগী আছেন। কুড়িগ্রাম জেলার আছেন, একটু দেখেন। কুড়িগ্রাম জেলায় মোট উপজেলা আছে 9টা, আবেদন করছে কতজন? 24,274 জন। তার মানে কুড়িগ্রাম উপজেলায় প্রত্যেকটা উপজেলায় গড়ে আবেদন করেছে 2697 জন। 2697 জন কি হয়েছে? আবেদন করেছে। একটু দেখে নিবেন। এরপর আছে লালমনিরহাট জেলার যারা আছেন, একটু অবশ্যই সাড়া দিবেন, অবশ্যই একটু সাড়া দিবেন। দেখেন 6টি এখানে উপজেলা আছে, এখানে আবেদন করেছে 14,366 জন। প্রতি উপজেলায় গড়ে এখানে প্রতিযোগিতা করবে 2394 জন। 2394 জন কি করবে? এখানে প্রতিযোগিতা করবে, ঠিক আছে, প্রতিযোগিতা করবে। এবার দেখেন তাহলে কতটা প্রতিযোগিতাময় হবে আপনাদের উপজেলায়, কতটা প্রতিদ্বন্দ্বিতা হবে একটু চিন্তা করেন। পাশাপাশি দেখেন নীলফামারী জেলায় আছে 6টা উপজেলা, এর ভিতরে দেখেন নীলফামারীতে আবেদন করেছে 21,981 জন। এর মধ্যে দেখেন প্রত্যেক উপজেলা, নীলফামারীতে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা আরো বেশি হবে। দেখেন 3664 জন প্রত্যেকটা উপজেলায়, গড়ে প্রতিযোগিতা করবে 3000-এর উপরে, 3,500-এর উপরে কিন্তু কি হবে? প্রতিযোগিতা করবে, ঠিক আছে। এরপর দেখেন পরবর্তীতে যদি আমরা দেখি ঠাকুরগাঁও জেলা, প্রত্যেকটা জেলার আছে। আজকে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ প্রত্যেকটা জেলার আমি এখানে পরিসংখ্যানটা আপনাদেরকে দেখাবো। ঠাকুরগাঁও জেলায় আছে মোট 5টা উপজেলা আছে, এর ভিতরে দেখেন 17,428 জন এখানে কি করেছে? মোট আবেদন করেছে। তাহলে প্রত্যেকটা উপজেলায় গড়ে প্রতিযোগিতা করবে 3486 জন। খেয়াল করে দেখেন এই যে একটা বিষয়টা যে আছে, তাই না? প্রশ্ন ফাঁস হয় কেন, এটা নিয়েও একটা ভিডিও দেন। প্রশ্ন ফাঁসের জন্য কর্তৃপক্ষের চেয়েও বেশি দায়ী আমরা যারা চাকরি প্রত্যাশী আছি, ঠিক আছে। কারণ আমরা নিজেরাই চাই যে প্রশ্ন যদি একটা পাওয়া যাইতো, আমরাই টাকা নিয়ে কি করি? একটু দৌড়াদৌড়ি করি। এই ক্ষেত্রে যদি আমরা সচেতন হই যে আমরা আমাদের সামনে প্রশ্নপত্র যদি নিয়ে আসে আমরা কিনবো না, দেখবেন যারা বিক্রেতা আছে তারা এমনিতেই সোজা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা সচেতন হলে, আমরা যদি কেউ না কিনি তাহলে সে বেটা বেচবে কোথায়, তাই না? এই জন্য আমরা যদি সচেতন হই তাহলে দেখবেন আর কেউ কি করবে না, এটা হবে না। এরপর দেখেন পঞ্চগড় জেলা, পঞ্চগড় জেলায় দেখেন মোট উপজেলা আছে 5টি, এখানে পঞ্চগড় জেলা আবেদন করছে 10,810 জন। এর মধ্যে প্রত্যেকটা উপজেলা গড়ে প্রতিযোগিতা করবে কতজন? 2162 জন। তার মানে দেখেন এই যে অ্যাভারেজ যেটা আছে, এই যে গড় যেটা পরিসংখ্যান, তার মানে এই গড় থেকে কোন উপজেলা হয়তো 100 বেশি হবে, কোন উপজেলা 100 কম হবে। অ্যাভারেজ এটাই, হয়তো একটু কম বেশি হবে আর কি প্রত্যেকটা উপজেলা। এটা যেহেতু আমি গড় হিসাব দেখাচ্ছি এই জন্যই আর কি। এবার দেখা যাক তো প্রাইমারি দ্বিতীয় ধাপে যারা এখানে আজ যুক্ত হতে চান, দ্বিতীয় ধাপে টার্গেট লাইভ ব্যাচ, তারা এখানে যুক্ত হতে পারেন। প্রাইমারি প্রথম ধাপ ক্র্যাশ লাইভ ব্যাচ আছে, বা তাছাড়াও প্রাইমারি প্রধান শিক্ষকের ক্র্যাশ লাইভ ব্যাচ আছে। এই ব্যাচগুলোতে যুক্ত হতে পারেন। মাত্র মানে এখানে 60% বিশাল একটা ডিসকাউন্ট আছে, মাত্র 1600 টাকা আপনারা এখানে যুক্ত হতে পারেন এই ব্যাচে। এবার দেখেন রাজশাহী বিভাগের যারা আছেন তারা একটু সাড়া দিবেন। রাজশাহী বিভাগে মোট উপজেলা আছে কয়টি? 9টি উপজেলা আছে। দেখেন রাজশাহী বিভাগে আবেদন করেছে 26,801 জন, মানে রাজশাহী জেলায় আবেদন করেছে। গড় এখানে প্রতিযোগিতা করবে 2978 জন। এবার আপনার উপজেলায় ঠিক কতটা শূন্য পদ আছে সেটা দিয়ে এখন ভাগ দেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার উপজেলায় ঠিক কতজন প্রতিদ্বন্দ্বিতা করবে একটা পদের বিপরীতে। অনেক মানুষ কিন্তু আপনাদের উপজেলা হয়তো খুব বেশি হলো কতজন শূন্য পদ আছে? 20টা আছে, 25টা আছে, 30টা আছে, সর্বোচ্চ তো 40টা আছে বা 50টা আছে, এর বেশি তো না, তাই না? এর বেশি তো না। আচ্ছা, এখন মুশারফ হোসেন আবু ইয়াসির ভাই বলেছেন বাস্তবে কতজন আছে? এখানে বাস্তবে বলতে এই যে আবেদন করেছে, এই আবেদনটা কিন্তু আমার মোহন গড়া হিসাব না। অলরেডি আপনারা এই তথ্যগুলো দেখেছেন, ঠিক আছে। এটা যারা ডিপি আছে, ডিপি কর্তৃপক্ষ অফিস থেকে এটা রিলিজ করে দিয়েছে। এই হিসাব কিন্তু এখন আমাদের হাতে হাতে পৌঁছায় গেছে, সবার কাছে কিন্তু এই হিসাবটা আছে। তো একটু দেখে নিবেন কোন জেলায় কতজন আবেদন করেছে। সিরাজগঞ্জ জেলায় দেখেন, এখানে দেখেন মোট উপজেলা আছে 9টি, এখানে আবেদন করেছে 3222। তাহলে গড়ে এখানে 3358 জন প্রতিদ্বন্দ্বিতা করবে। খেয়াল করে দেখেন 3358 জন, তো 3358 জন আপনি দেখেন, ধরেন যে আপনার উপজেলা শূন্যপদ আছে 25টা, আপনার উপজেলা মানে আপনার নিজের উপজেলায়, আপনার যাদের বাড়ি হলো সিরাজগঞ্জ যে কোনো একটা উপজেলা ধরেন 25টা আছে, 25 দিয়ে ভাগ দিলেই তো এখানে বের হয়ে যায়, তাই না? 25 দিয়ে যদি ভাগ দেন তাহলে কত আসে? 8, তাই না? 85। তারপর দেখেন 3, 75। এরপর দেখেন 10, 108, 4, 134 জনে একজন চাকরি পাবে। মনে করেন যে আপনার বাড়ি হলো সিরাজগঞ্জ জেলার কোনো একটা উপজেলা, সিরাজগঞ্জ সদরে। তো সিরাজগঞ্জ সদরে 25টা শূন্যপদ আছে,
তো এখানে যদি আপনার গড় প্রতিযোগিতা করে যদি 3358 জন, তাহলে 3358 কে আপনি 25 দিয়ে ভাগ দিলে দেখেন আপনার উপজেলা 134 জনে একজন চাকরি পাবে। আমি এই তথ্যটা এই জন্যই দিচ্ছি, অনেকে হয়তো ভাবতেছে যে এখানে তো গড়ে 73 জনের কথা বলছে, আসলে 73 জন বললে এটা তো অ্যাভারেজ সারা বাংলাদেশ মিলে, কিন্তু আপনার নিজ উপজেলায় কখনো কখনো দেখা যায় কিছু কিছু উপজেলা আছে যেখানে একটা পদের বিপরীতে 200 জন লড়বে, আবার কিছু কিছু উপজেলা আছে যেখানে একটা পদের বিপরীতে 50 জন লড়বে, এরকম কিন্তু আছে। এই জন্য আপনার জানা উচিত যে আসলে আপনাদের জেলার হাল হকিকতটা কি। বগুড়া জেলার যারা আছেন এখানে দেখেন মোট উপজেলা আছে 12টি, বগুড়া জেলায় মোট উপজেলা আছে 12টি, এর ভিতরে দেখেন 31,265 জন আবেদন করেছেন, 2605 জন, এখানে প্রত্যেকটা উপজেলায় গড়ে এখানে প্রতিযোগিতা করবে কি 2605 জন। এরপর দেখেন পাবনা জেলায় যারা আছেন, পাবনা জেলায় আপনাদের কতজন আবেদন করেছে, পাবনা জেলায় দেখেন মোট উপজেলা আছে 9টি, এর ভিতরে 23,181টা কি করেছে এখানে আবেদন করেছে, গড় প্রতিদ্বন্দ্বিতা করবে কত 2575 জন, এখানে প্রত্যেকটা উপজেলায় গড়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। ঠিক আছে, তো কোন কোন উপজেলা একটু কম হবে, কোন উপজেলা একটু সংখ্যাটা বেশি হবে, এই তো এদিক সেদিক হবে, তাই না? আচ্ছা, এবার দেখেন নাটোর জেলা, নাটোরের যারা আছেন বনলতা সেন, 7টি উপজেলা আছে, এখানে আবেদন করেছে 16,378 জন, 2339 জন এখানে গড়ে প্রতিদ্বন্দ্বিতা করবে, হয়তো কোনো উপজেলা 2000 জন করবে, কোনো উপজেলা হয়তো 2600 জন করবে, এই যে একটু কম বেশি হবে সংখ্যাটা, এটা যেহেতু গড় হিসাব, তো এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমার উপজেলায় গড়ে এরকম প্রতিযোগী আছে, তো ওই হিসাবে আমাকে কি করতে হবে, আগায় নিতে হবে, বা ওই হিসাবে আমাকে এই পড়াশোনাটা করতে হবে। পাশাপাশি দেখেন নওগাঁ জেলা, নওগাঁ জেলা দেখেন 11টি উপজেলা, এই 11টা উপজেলার ভিতরে এখানে আবেদন করেছে 23,357 জন, 2123 জন এখানে কি করেছে গড়ে গড়ে এখানে প্রতিযোগিতা করবে 2123 জন, প্রত্যেকটা উপজেলায় গড়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে। পাশাপাশি দেখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলায় দেখেন উপজেলা আছে 5টা, এখানে আবেদন করেছে 15,147 জন, 3,029 জন এখানে কি গড় প্রতিদ্বন্দ্বিতা করবে, প্রত্যেকটা উপজেলায় গড় প্রতিদ্বন্দ্বিতা করবে। আচ্ছা, জানুয়ারিতে এক্সাম হবে কিনা, এক্সাম জানুয়ারিতে হবে, এটা আপনাকে মাথায় রেখে আপনি আগাইতে থাকেন, যদি কোনো কারণে পিছিয়ে যায় পরবর্তীতে আপনি রিভাইজ দিতে পারবেন, ঠিক আছে, পরবর্তীতে আপনি রিভাইজ দিতে পারবেন, কিন্তু মাথায় রাখতে হবে যে যদি জানুয়ারিতে হয় তাহলে কিন্তু বিপদে পড়বেন, এই জন্য ঢিলেমি করার বা এখানে কি বলে আত্মবিশ্বাস হারানোর বা পড়াশোনায় একটু আপনি ঢিলেমি করবেন, এটা করার কোনো প্রয়োজন নাই। এবার দেখেন জয়পুরহাট জেলা যারা আছেন, এখানে 5টি উপজেলা আছে, 8,405 জন আবেদন করেছে, প্রতি উপজেলায় দেখেন গড়ে 1681 জন, এখানে আবার দেখা যায় প্রতিযোগীর সংখ্যা একটু কম আছে, এখানে প্রতিযোগীর সংখ্যা একটু তুলনামূলক কম আছে। পাশাপাশি দেখেন খুলনা বিভাগে যারা আছেন, খুলনা বিভাগের যারা আছেন, এবার দেখি আমরা খুলনা বিভাগের যে জেলাগুলো আছে, যারা এখানে খুলনা বিভাগের জেলা, আমি প্রত্যেকটা যাব, বাংলাদেশের 8টা বিভাগ, প্রত্যেকটা বিভাগের পরিসংখ্যান আমি আপনাদেরকে দিব, ধৈর্য ধরতে হবে। খুলনায় দেখেন মোট উপজেলা আছে 9টি, 22,533 জন আবেদন করছে, গড় এখানে দেখেন 2503 জন, প্রত্যেকটা উপজেলায় গড়ে প্রতিদ্বন্দ্বিতা করবে কি প্রায় 2,500 জন প্রতিদ্বন্দ্বিতা করবে আপনার উপজেলায়, হয়তো কোনো উপজেলা একটু কম, কোনো উপজেলা একটু বেশি, কিন্তু আমি এখানে গড় হিসাব দিচ্ছি। এবার দেখেন যশোরে গড়ে দেখেন এখানে 8টি উপজেলা আছে, এখানে আবেদন করছে যশোরে অনেক বেশি 25,544 জন, এখানে গড়ে 3193 জন কি করবে প্রতিদ্বন্দ্বিতা করবে, গড়ে 3193টা না, এখনো চিটাগাং বলিনি, রংপুর এবং রাজশাহী বিভাগ বলেছি, এখন খুলনা বিভাগ বলতেছি। এবার দেখেন সাতক্ষীরা জেলায় দেখেন টোটাল উপজেলা আছে 7টি, আবেদন করছে 20,971 জন, 2996 জন এখানে গড়ে প্রতিদ্বন্দ্বিতা করবে, প্রায় 3,000 জন, কোন উপজেলা 3,000 একটু কম, কোন উপজেলা 3,000 একটু বেশি, তাই না? এখন অল্প সময় কিভাবে প্রস্তুতি নেবেন, পরামর্শ অবশ্যই আপনাদেরকে পরামর্শ দিব, তবে লাইভের শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে হবে। এবার দেখেন বাগেরহাট জেলায় টোটাল উপজেলা আছে 9টি, এর মধ্যে আবেদন করেছে 14,997 জন, 1,644 জন গড়ে প্রতিদ্বন্দ্বিতা করবে এখানে, আপনার উপজেলায় গড়ে প্রায় 1,500 থেকে 1,600 জন, 1500 থেকে 1,600 জন এখানে আপনার উপজেলায় কি করেছে আবেদন করেছে। এবার দেখেন কুষ্টিয়া জেলায় যারা আছেন একটু দেখে নেন, কুষ্টিয়া জেলায় 6টা উপজেলা আছে, 16,663 জন এখানে আবেদন করেছে, গড়টা দেখেন 2,777 জন এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে আপনার প্রত্যেকটা উপজেলায়, তাই না? এরপর যদি আমরা দেখি ঝিনাইদহ জেলা যারা আছেন, ঝিনাইদহ জেলায় 6টি উপজেলা আছে, 16,770 জন আবেদন করছে, এখানে গড়ে প্রতিদ্বন্দ্বিতা করবে কতজন 2,795 জন, আপনার উপজেলায় প্রায় 2,795 জন গড়ে আবেদন করেছে, আপনার জেলায় প্রত্যেকটা উপজেলায় গড়ে আবেদন পড়েছে। নড়াইল জেলার যারা আছেন, এখানে নড়াইল জেলায় দেখেন 3টা উপজেলা আছে, এখানে আবেদন পড়েছে 6,465, প্রতি উপজেলায় দেখেন গড়ে এখানে আছে 2,115 জন কি আছে প্রতিদ্বন্দ্বী আছে, তাই না? 2,115 জন প্রতিদ্বন্দ্বী এখানে আছে।
এবং পরীক্ষা কবে নাগাদ হতে পারে অবশ্যই আপনাদের সাথে কথা বলবো এই বিষয়টা নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ টপিক। মাগুরা জেলায় দেখেন 4টা উপজেলা আছে, 8,871 জন আবেদন করছে, 2218 জন এখানে দেখেন গড়, প্রত্যেকটা উপজেলা দেখেন গড়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে, তাই না? এবার যদি আমরা দেখি পরবর্তীতে চুয়াডাঙ্গা জেলা দেখেন, চুয়াডাঙ্গা জেলায় দেখেন মোট এখানে উপজেলা আছে 4টা, 8,549 জন এখানে কি করেছে, আবেদন করেছে, 2137 জন গড়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে আপনার উপজেলায়। তার মানে আপনার এই যে তথ্যগুলো যে দিচ্ছি, এই তথ্যগুলো আপনারা, এগুলো তো মানে সারা বাংলাদেশে একদম কি হয়েছে, ভাইরাল হয়ে গেছে, কোন জেলায় কতজন করে আবেদন করেছে এই তথ্যগুলো তো ডিপি কর্তৃপক্ষ থেকে এগুলো রিলিজ হয়েছে, তাই না? তো এই তথ্যগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। এবার দেখা যাক প্রতি উপজেলায়। এরপর যদি আমরা দেখি মেহেরপুর জেলায় মোট উপজেলা আছে 3টি, এর মধ্যে দেখেন মোট আবেদনকারী হচ্ছে 4,700 জন, 1567 জন এখানে কি করবে, প্রতিযোগিতা করবে। প্রত্যেকটা উপজেলায় গড়ে এখানে কি করেছে, 1567 জন কি করেছে, আবেদন করেছে। এবার দেখেন সিলেট বিভাগ যারা আছেন, সিলেটে দেখেন মোট উপজেলা আছে 13টা উপজেলা আছে, আবেদন করেছে। সিলেট বিভাগে কিন্তু তুলনামূলক আবেদন কম পড়েছে, ঠিক আছে, আবেদন কম পড়েছে। দেখেন 12,233 জন এখানে আবেদন করেছে, 941 জন প্রতিদ্বন্দ্বিতা করবে। যারা সিলেট জেলার আছেন তাদের জন্য একটা সুখবর, আপনাদের উপজেলায় মানে প্রতিদ্বন্দ্বী সংখ্যা খুবই কম, আপনার জন্য একটু সুবিধা আছে, ঠিক আছে, আপনাদের উপজেলায় প্রতিযোগিতার সংখ্যা একটু কম হবে। সুনামগঞ্জ জেলায় আছেন, সুনামগঞ্জ জেলায় একটু মোটামুটি একটু বেশি হবে, 12টা জেলা আছে এখানে উপজেলা, এখানে আবেদন করেছে 14,489 জন, 1207 জন এখানে কি গড়ে প্রত্যেক উপজেলায় কি আছে, প্রতিদ্বন্দ্বিতা করবে। পাশাপাশি দেখেন মৌলভীবাজার জেলায় দেখেন মোট উপজেলা আছে এখানে 7টি, মোট আবেদনকারী আছে 9,467 জন, এখানে দেখেন 1,352 জন গড়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে, প্রত্যেকটা উপজেলা এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে। এবার দেখি পরবর্তীতে হবিগঞ্জ জেলা দেখেন, হবিগঞ্জ জেলায় উপজেলা আছে 9টা, এখানে আবেদন করেছে দেখেন 11,690 জন, 1299 জন কি করেছে এখানে, মানে গড়ে আপনাদের উপজেলায় 1299 জন, মানে প্রায় 1300 জনের এখানে প্রতিযোগিতা করবে আর কি আপনার উপজেলা। এখন আপনার উপজেলা কয়টি শূন্যপদ আছে, ওটা দিয়ে এই যে এখানে যে অ্যাভারেজ যেটা বের করলাম এটাকে আপনি ভাগ দেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার উপজেলায় আসলে কতজন প্রতিদ্বন্দ্বী আছে। কিছু কিছু উপজেলা দেখবেন 100-র উপরে আছে, কিছু উপজেলা হয়তো 30 জন করে আছে, কিছু উপজেলা হয়তো 50 জন করে আছে, এরকম প্রতিদ্বন্দ্বিতা করবে আর কি। তো যারা প্রাইমারি দ্বিতীয় ধাপ, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপের ব্যাচে যারা যুক্ত হতে চান, বা প্রথম ধাপ এবং প্রাইমারি প্রধান শিক্ষকের যে ক্রাশ লাইভ ব্যাচ আছে এই ব্যাচে আপনারা যুক্ত হতে পারেন মাত্র 1600 টাকায়। এরপর দেখেন বরিশাল বিভাগে দেখেন এখানে উপজেলা আছে কয়টি, 10টি উপজেলা আছে। বরিশাল জেলায় আবেদন করেছে 26,337 জন, 2634 জন গড়ে এখানে প্রতিযোগী আছে, প্রত্যেকটা উপজেলায় গড়ে প্রতিদ্বন্দ্বিতা করবে এখানে 2634 জন, 2500-এর উপরে। পটুয়াখালী জেলা দেখেন, এখানে দেখেন উপজেলা আছে 8টি, মোট আবেদনকারী দেখেন 19,250 জন, এখানে গড়ে প্রায় 2400 জন এখানে কি করবে, প্রতিদ্বন্দ্বিতা করবে, এখানে প্রায় 2400 জন প্রতিদ্বন্দ্বিতা করবে প্রত্যেকটা উপজেলায় গড়ে। এবার দেখা যাক পরবর্তীতে যদি দেখি ভোলা জেলায় দেখেন উপজেলা আছে কতগুলো, 7টি উপজেলা আছে, এর মধ্যে 15,061 জন এখানে আবেদন করেছে, 2152 জন এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে, প্রত্যেকটা উপজেলা মোট মানে এভারেজে আবেদনকারী হচ্ছে কি 2152 জন, তাই না, 2152 জন। এরপর দেখা যাক বরগুনা জেলাতে দেখেন মোট উপজেলা আছে কতগুলো, 6টা উপজেলা আছে, আবেদন করেছে 10,635 জন, 1773 জন এখানে কি করবে, প্রতিদ্বন্দ্বিতা করবে। অর্থাৎ আপনার বরগুনা জেলার যারা আছেন আপনাদের উপজেলায় গড়ে 1700 জন কি করবে, এখানে প্রতিযোগী আছে, আপনি যে উপজেলায় আছেন গড়ে এখানে কি আছে, প্রতিযোগী আছে। এবার দেখা যাক পরবর্তীতে যদি দেখি ঝালকাঠি, খেয়াল করে দেখেন ঝালকাঠিতে উপজেলা আছে কয়টি, 4টি উপজেলা আছে। তো ঝালকাঠি জেলায় আবেদন করছে 8,208 জন, প্রতি উপজেলায় গড়ে প্রায় 2,052 জন, মানে 2000-এর উপরে এখানে কি করবে, প্রতিযোগিতা করবে। পাশাপাশি দেখেন পিরোজপুর জেলা, যারা এখানে পিরোজপুর জেলায় আছেন এখানে উপজেলা আছে 7টি, এই 7টি উপজেলার ভিতরে দেখেন 12,426 জন এখানে কি আছে, আবেদন করেছে, 1775 জন এখানে গড়ে কি করবে, প্রতিদ্বন্দ্বিতা করবে। আচ্ছা, অনলাইনে ক্লাস কত সময় হবে? অনলাইনে সাধারণত 2 ঘন্টা থেকে 4 ঘন্টা 6 ঘন্টা এভাবে ক্লাসগুলো হয়ে থাকে অনলাইনে, ঠিক আছে। এরপর যদি আমরা দেখি পরবর্তীতে ময়মনসিংহ বিভাগে যারা আছেন
শুরুতে আমরা দেখব ময়মনসিংহ জেলা। ময়মনসিংহ জেলায় দেখেন 13টি উপজেলা আছে। ময়মনসিংহ জেলায় অনেক আবেদন করেছে, 42,910 জন, গড়ে 3301 জন কি করবে, প্রতিদ্বন্দ্বিতা করবে এখানে। ময়মনসিংহ জেলার প্রত্যেকটা উপজেলায় গড়ে 3000-এর উপর, কিছু উপজেলায় দেখবেন 3000, কিছুতে হয়তো 3500, তাই না? আচ্ছা, এই যে বিষয়গুলো আছে, তো এখানে একটা বিষয় এখানে যুক্ত আছে। পাশাপাশি দেখেন নেত্রকোনা জেলা। নেত্রকোনা জেলায় উপজেলা আছে টোটাল 10টি, এর মধ্যে 21,905 জন কি আছেন এখানে মোট আবেদনকারী, 21,905 জন এখানে আবেদন করেছেন। এবার দেখেন এর মধ্যে টোটাল আবেদনকারী আছে 2191 জন, 2191 জন এখানে কি করেছে, আবেদন করেছে, মানে গড়ে এখানে আর কি আবেদনকারী সংখ্যা আর কি প্রত্যেকটা উপজেলা। শেরপুর জেলা দেখেন, শেরপুর জেলাতে দেখেন 5টি উপজেলা আছে, এখানে আবেদন করছে 14,101 জন, মানে গড়ে 2820 জন এখানে আবেদন করেছে, প্রত্যেকটা উপজেলায় গড়ে আর কি 2820 জন, হয়তো একটু কম বেশি হবে আর কি উপজেলা ভিত্তিক। এখানে যেহেতু গড় হিসাবটা আছে, এখানে হয়তো উপজেলা ভিত্তিক একটু কম বা বেশি হতে পারে আর কি, ঠিক আছে। হ্যাঁ, সবগুলোই বলবো, রাজশাহী অলরেডি চলে গেছে। জামালপুর জেলায় দেখেন 7টি উপজেলা আছে, এর মধ্যে দেখেন মানে 24,760 জন আবেদন করেছে, 3438 জন এখানে কি করবে, এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে। এটা কেন? কারণ এখনো সবার মাথায় আছে যে আমরা যেহেতু প্রথম ধাপে আবেদন করেছি, তাহলে এখানে তো 73 জন করে প্রতিদ্বন্দ্বিতা আছে, মানে প্রতিদ্বন্দ্বী আমার বিপরীতে প্রতিদ্বন্দ্বী হচ্ছে 72 জন, যেহেতু এভারেজ 73 জন, 72 জন, এই ধারণা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। কারণ সবগুলো উপজেলায় কিন্তু 73 না, কিছু কিছু উপজেলায় 100-র উপরে হবে, কিন্তু একটা পদের বিপরীতে 100-র উপরে। আবার কিছু কিছু উপজেলায় দেখা যাবে যে একটার বিপরীতে হয়তো 30 জন, একটার বিপরীতে হয়তো বা 50 জন, এরকম হতে পারে। এটা উপজেলার উপরে নির্ভর করবে। এই জন্যই আপনাদের এই তথ্যগুলো জানতে হবে যে আসলে আমার উপজেলায় কেমন আবেদন করতে পারে, এই তথ্যটা আপনাদের জানা থাকা লাগবে। এবার দেখেন যে দ্বিতীয় ধাপ নিয়ে যদি আমরা কথা বলি, তো দ্বিতীয় ধাপে দেখেন মোট জেলা আছে 21টি, ওই চট্টগ্রামে 3টা পার্বত্য জেলা ছাড়া, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান, এই 2টা ছাড়া যে জেলাগুলো আছে 21টি জেলা। তো এখানে মোট উপজেলা আছে 136টা উপজেলা আছে, ওই 3টা জেলা ছাড়া আর কি। তো শূন্যপদ দেখেন 4166, আবেদন করেছে 3,34,151 জন। তার মানে এই দ্বিতীয় ধাপে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে প্রত্যেক উপজেলায় গড়ে প্রতিযোগিতা করবে, মানে প্রত্যেক উপজেলায় গড় শূন্যপদ এখানে হচ্ছে 31টা প্রায়। আমরা যদি গড়ে দেখি 31টা, হয়তো কিছুতে হয়তো 20টা আছে, কোনোটাতে হয়তো 40টা আছে, কোনোটাতে 29টি আছে, কোনোটাতে হয়তো 32টা আছে, এইভাবে আর কি অ্যাভারেজ আর কি, তাই না? এবার দেখা যাক, এবার যদি আমরা দেখি প্রতি উপজেলায় গড় প্রতিদ্বন্দ্বী কত আপনাদের দ্বিতীয় ধাপে 2457 জন, মানে আমরা যদি অ্যাভারেজ দেখি, ঠিক আছে, আমরা যদি অ্যাভারেজ দেখি, তাহলে এই দ্বিতীয় ধাপের প্রত্যেকটা উপজেলায় গড়ে 2500 জন করে আবেদন করেছে। এটা হচ্ছে গড়, যদি আমরা দেখি কম বেশি তো অবশ্যই হবে। তো এখানে দেখা যায় প্রতি উপজেলায় গড়ে প্রতিদ্বন্দ্বী হচ্ছে 80+, আমরা যেটা পেয়েছি যে প্রায় এটা হচ্ছে গড় হিসাব আর কি, গড়ে হচ্ছে কি 80+, এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে। এর ভিতরে দেখেন ঢাকা বিভাগের যারা আছেন, খেয়াল করে দেখেন ঢাকা বিভাগের যারা ঢাকা জেলার আছেন, তারা দেখেন এখানে 5টি উপজেলা আছে, তবে ঢাকা জেলার ভিতরে অনেকগুলো শিক্ষা থানা আছে। তবে উপজেলা ভিত্তিক যদি দেখি, এখানে 23,230 জন, এখানে গড়ে 4,646 জন, 4,646 জন এখানে কি করেছে, আবেদন করেছে। এটা হচ্ছে গড় হিসাব, ঠিক আছে, এটা হচ্ছে গড় হিসাবে এখানে আবেদন করেছে প্রত্যেকটা উপজেলায়। তবে এখানে একটু ভাগ হবে, কারণ শিক্ষা থানার ভিতরে একটু কম পড়বে, বা দেখা যায় শিক্ষা থানা অনুযায়ী এখানে ভাগ করা হবে, কিছু কিছু উপজেলা একটু বেশি পড়তে পারে, এই আর কি। এরপর দেখেন নারায়ণগঞ্জ জেলা, এখানে উপজেলা আছে 5টি, এর মধ্যে 9,298 জন কি করেছে, মোট আবেদনকারী আছে। নারায়ণগঞ্জ জেলায় গড়ে এখানে আবেদন করেছে প্রত্যেকটা উপজেলা 1860 জন, 1860 জন গড়ে এখানে কি করেছে, আবেদন করেছে, গড়ে এখানে আবেদন করেছে। এরপর দেখা যাক পরবর্তীতে যদি আমরা দেখি গাজীপুর জেলায় মোট উপজেলা আছে 5টি, তাই না, মোট উপজেলা আছে 5টি, এর মধ্যে 13,481 জন এখানে আবেদন করেছে। প্রত্যেকটা উপজেলায় গড়ে এখানে 2696 জন কি করেছে, আবেদন করেছে। অনেকে অবশ্য শেয়ার দিতে ভয় পাচ্ছে যে আমি যদি শেয়ার দিই তাহলে আমার উপজেলা তো অনেকেই জানতে পারবে, তাহলে তো আমার ক্ষেত্রে তো প্রতিযোগিতা আরো বেড়ে যাবে, সে তো আরো বেশি পড়াশোনা করবে, এই ভয়ে কিন্তু অনেকেই শেয়ার দিচ্ছে না। তবে সমস্যা নেই, মানে একটা কথা আছে যে কৃপণ হচ্ছে কি আল্লাহর শত্রু, আছে না এরকম? তো কার্পণ্য হওয়া যাবে না, কৃপণতা জিনিসটা যেন আপনাদের ভিতর না থাকে, সবার ভিতর যেন না থাকে, সবসময় উদার হইতে হবে। এবার দেখেন মুন্সিগঞ্জ 6টি উপজেলা আছে, এখানে দেখেন 5,564 জন এখানে আবেদন করেছে। দেখেন মুন্সিগঞ্জে একটু কম, মুন্সিগঞ্জ জেলায় একটু প্রতিযোগীর সংখ্যা একটু কম তুলনামূলক, 927 জন, এটা হচ্ছে গড়। হয়তো কোনোটাতে একটু 900 বেশি করেছে, কোনোটাতে 1000 উপর করেছে, কোনোটাতে 800 কম করেছে, এরকম একটা অ্যাভারেজ আর কি এখানে
হিসাব আর কি রয়েছে। মুন্সিগঞ্জ জেলায় একটু তুলনামূলক কম আবেদন করেছে। মানিকগঞ্জ জেলার যারা আছেন, মানিকগঞ্জ জেলা দেখেন 7টি উপজেলা আছে, এখানে দেখেন আবেদন করেছে 10,461 জন, 1494 জন, মানে প্রায় 1,500 জন এখানে গড়ে প্রতিযোগিতা করবে। এখানে গড়ে প্রায় 1,500 জন এখানে আবেদন করেছে মানিকগঞ্জ জেলার উপজেলাগুলোতে। এখন আপনার উপজেলায় কতগুলো শূন্য পদ আছে, তাই না? এখানে আপনার উপজেলায় কতগুলো শূন্য পদ আছে ওইটাকে আপনি ভাগ দেন, এখানে অ্যাভারেজ যেটা আছে ওখানে ভাগ দিলে আপনি এখানে পেয়ে যাবেন যে আসলে আপনার উপজেলার টোটাল কতজন প্রতিযোগী হবে প্রতি পদের বিপরীতে। এবার দেখেন টাঙ্গাইল জেলায় মোট উপজেলা আছে 12টি, এর ভিতরে দেখেন 28,168 জন টাঙ্গাইল জেলায় যারা আছেন, 2347 জন, মানে এখানে 23-এর উপরেও কি আছে এখানে আবেদন করেছে। এটা গড় একটা হিসাব প্রত্যেকটা উপজেলায়, তাই না? এবার দেখা যাক পরবর্তীতে যদি আমরা দেখি কিশোরগঞ্জ জেলায় যে উপজেলা আছে কতটি, 13টি উপজেলা আছে, আবেদন করেছে 21,145 জন, এখানে গড়ে 1,627 জন প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে উপজেলা ভিত্তিক একটু আলাদা আলাদা হবে আর কি, হয়তোবা কোনো উপজেলা একটু সংখ্যাটা বেশি হবে, কোনো উপজেলা একটু কম হবে, এই হলো একটা বিষয়, তাই না? মোটামুটি একটা কি অ্যাভারেজ, এখানে একটা অ্যাভারেজ দেওয়া হয়েছে। নরসিংদী জেলা দেখেন, নরসিংদী জেলায় এখানে উপজেলা হচ্ছে কতটি, 6টি, এর ভিতরে দেখেন আবেদন করেছে 13,577 জন, 2,263 জন এখানে গড়ে প্রতিদ্বন্দ্বী এখানে বা আবেদন করেছে, এখানে প্রায় 2,000-এর উপরে 2,200 জনের উপরে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে। ফরিদপুর জেলায় দেখেন, ফরিদপুর জেলায় মোট উপজেলা আছে 8টি, এর ভিতরে দেখেন আবেদনকারী আছে 13,870 জন, 1,734 জন গড়ে এখানে কি করবে মানে আবেদন করেছে এই উপজেলাগুলোতে। বিশেষ করে ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় গড়ে এখানে আবেদন করেছে। এখান থেকে আপনাকে চাকরিটি পেতে হবে, কিশোরগঞ্জ জেলা চলে গেছে, অনেকেই কমেন্টস করেছেন ইউটিউবে, কিশোরগঞ্জ জেলা এটা চলে গেছে, এবার দেখেন মাদারীপুর জেলায় উপজেলা আছে 4টি, এর ভিতরে দেখেন আবেদন করেছে 7,947 জন, 1,987 জন এখানে কি করেছে মানে গড় যদি আমরা হিসাব করি যে মাদারীপুর জেলায় গড়ে আবেদন করেছে প্রায় 2,000 জন, একটু কম বেশি আর কি। এরপর দেখেন শরীয়তপুর জেলা, অনেকেই এখানে আছেন শরীয়তপুর জেলা জানতে চেয়েছেন, দেখেন এখানে উপজেলা আছে 6টি, এর ভিতরে 7,018 জন আবেদন করেছে। প্রত্যেক উপজেলায় দেখেন শরীয়তপুর জেলায় একটু প্রতিযোগিতার সংখ্যা একটু কম হবে, 1,170 জন, ঠিক আছে, 1,170 জন আর কি এখানে আবেদন করতে পারবেন, মানে এখানে মোটামুটি আর কি আবেদন করেছে আর কি, এটা কম বেশি আর কি হবে উপজেলা ভিত্তিক। গোপালগঞ্জে আছে 5টি উপজেলা, এখানে আবেদন করেছে 12,565 জন, 2,513 জন, মানে প্রায় 2,500 জন এখানে গড়ে প্রতিদ্বন্দ্বিতা করবে, প্রায় 2,500 জন এখানে কি করবে গড়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। এরপর দেখেন রাজবাড়ী জেলায় মোট উপজেলা আছে 5টি, রাজবাড়ী জেলায় এর ভিতরে দেখেন 8,794 জন এখানে কি করেছে আবেদন করেছে, 1,759 জন এখানে প্রায় 1,700-এর উপরে এখানে কি করবে প্রতিযোগিতা করবে, তাই না? প্রায় 1,700-এর উপরে এখানে কি করবে প্রতিযোগিতা করবে। এছাড়া দেখেন চট্টগ্রাম বিভাগে দেখেন উপজেলা আছে এখানে কতটি, 14টি উপজেলা আছে। সব থেকে মজার বিষয়, বাংলাদেশে সব থেকে বেশি আবেদন করেছে চট্টগ্রাম জেলা থেকে। কেউ আছেন একটু দেখি চট্টগ্রাম জেলার কারা কারা আছেন। চট্টগ্রাম জেলায় এবার লড়াই হবে শুধু মেধার সাথে, মেধার না, মেধার উপরে যদি কিছু যদি থাকে তাহলে ওইটার সাথে ওইটার কি হবে প্রতিযোগিতা হবে, কারণ চট্টগ্রাম বিভাগে সব থেকে বেশি আবেদন করেছে 50,002 জন, গড়ে এখানে 3,572 জন কি করবে প্রতিদ্বন্দ্বিতা করবে, 3,500 জনের উপরে এখানে কি করবে প্রতিদ্বন্দ্বিতা করবে, তাই না চট্টগ্রামে। এরপর দেখা যাক কক্সবাজার জেলা, দেখেন কক্সবাজার জেলায় দেখেন মোট উপজেলা আছে 8টি, এর ভিতরে দেখেন 15,054 জন এখানে আবেদন করেছে, গড়ে এখানে প্রত্যেক উপজেলা 1,882 জন এখানে কি করবে গড় প্রতিদ্বন্দ্বিতা করবে, গড়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে। পাশাপাশি যদি আমরা দেখি ব্রাহ্মণবাড়িয়া জেলা, এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় দেখেন মোট উপজেলা আছে 9টি, আবেদন করেছে দেখেন 13,433 জন, 1,493 জন এখানে কি করেছে মানে গড়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে, 1,493 জন গড়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। অনেকেই এখানে আছেন চট্টগ্রাম, আমি চট্টগ্রাম, একটু দেখে নেন যে আপনার জেলায় এভারেজে মানে গড়ে কতজন প্রতিদ্বন্দ্বী আছে, এবং সেটাকে যদি আপনি উপজেলা ভিত্তিক যদি কনভার্ট করেন তাহলে প্রত্যেক উপজেলায় কেমন প্রতিদ্বন্দ্বী হবে। পাশাপাশি উপজেলা যে শূন্যপদ আছে সেটা দিয়ে ভাগ দিলেই বুঝতে পারবেন কার উপজেলা কি রকম। এবার দেখেন চাঁদপুর জেলা যেটা আছে, এখানে দেখেন চাঁদপুর জেলায় 8টি উপজেলা আছে, এর ভিতরে দেখেন 16,353 জন আবেদন করছে, মানে গড়ে 2,044 জন, মানে 2,000-এর উপরে এখানে কি করেছে গড়ে প্রতিদ্বন্দ্বিতা করবে, ঠিক আছে, প্রতিদ্বন্দ্বিতা করবে। খুলনা বিভাগ বলা হয়েছে। কুমিল্লা জেলা আছেন যারা এখানে আছেন, কুমিল্লা 16টি জেলা মানে উপজেলা আছে, কুমিল্লা জেলায় প্রায় 16টি উপজেলা আছে,
আবেদন করেছে 29,952 জন, গড়ে 1872 জন এখানে কি করবে, প্রতিদ্বন্দ্বিতা করবে। আপনাদের উপজেলায় প্রায় 1800-র উপরে গড়ে, কিছু উপজেলা হয়তো একটু কম হবে, 1800 কম হবে, কিছু হয়তো 1800-র উপরে হবে। তো এভারেজে যদি আমরা এখানে এভারেজ যদি আমরা খেয়াল করে দেখি বিষয়টা এরকম হবে। নোয়াখালী জেলায় দেখেন উপজেলা আছে 9টা, এখানে দেখেন 16,128 জন আবেদন করেছে, 1792 জন এখানে প্রতিযোগিতা করবে প্রত্যেকটা উপজেলা। এখানে গড়ে যদি আমরা মানে যদি একটু ভালো করে দেখি, তাই না? আচ্ছা, এক এক উপজেলায় কি কাটমার্ক এক এক রকম হবে? অবশ্যই প্রত্যেকটা উপজেলায় কাটমার্ক ভিন্ন ভিন্ন হবে, এটা মনে রাখবেন। ফেনী জেলা, আর এই নিয়োগটা হবে উপজেলা ভিত্তিক, এই জন্যই আপনাদেরকে এটা আমি দেখাচ্ছি, এজন্যই যেহেতু নিয়োগটা হবে উপজেলা ভিত্তিক, এই জন্য আপনার অবশ্যই জানা থাকা দরকার যে আমার উপজেলায় কেমন প্রতিযোগিতা হবে, কি ধরনের হতে পারে, কতজন আবেদন করতে পারে, একটা ধারণা। কারণ এই ধারণাগুলো থাকাটা দরকার। এখানে একটা গড় ধারণা দেওয়া হয়েছে, হয়তোবা কোন উপজেলা একটু কম একটু বেশি হবে, এই একটা হতে পারে, কিন্তু ধারণাটা থাকলে হবে কি আপনার পড়াশোনার প্রতি একটা মনোযোগ চলে আসবে, বা আপনার মানে এই যে আগে তো দেখা যায় 10 ঘন্টা পড়তেন, 2 ঘন্টা হয়তো বা আপনি অবসর সময় কাটাতেন, এখন হয়তো আপনি 12 ঘন্টায় কি করবেন, পড়াশোনা করবেন। এই যে একটা নিজের সাথে যে একটা কি মানে নিজের সাথে একটা যুদ্ধ, এটাও একটা নিজের সাথে যুদ্ধ। তো এই যুদ্ধে যেন জয়লাভ করতে পারেন, এই উদ্দীপনা দেওয়ার জন্যই মূলত আমি আপনাদের সামনে এই আলোচনাগুলো করতেছি। ফেনী জেলায় দেখেন 6টা জেলা আছে, উপজেলা আছে, 8,429 জন আবেদন করেছে, 1405 জন, এভারেজে 1405 জন এখানে কি করবে, প্রত্যেকটা উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে। আচ্ছা, প্রশ্ন ফাঁস হলে খেয়াল করে দেখেন, প্রশ্ন যদি ফাঁস হয়, তো ধরেন আপনার উপজেলায় শূন্যপদ আছে 25টা, প্রশ্ন ফাঁস হয়ে গেছে, ফাঁস হয়ে 20 জন চাকরি পাইছে, তো ভাই বাকি 5টা পদ তো ফাঁকা আছে, ওই 5টা পদ তো দরকার নেই, আপনার তো দরকার একটা। আমার কথা কি বোঝা গেছে? আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? প্রশ্ন ফাঁস হয় যা হয় হোক, এটা কর্তৃপক্ষের জন্য দায়ী, শুধু কর্তৃপক্ষ না, যারা প্রতিযোগিতা করবে এখানে তারাও তো কম দায়ী না, কারণ তারাও চায় যে যদি প্রশ্ন পাইতাম, তারাও খুঁজে যে প্রশ্ন পাওয়া যায় নাকি। আর যারা প্রশ্ন বিক্রেতা আছে তারাও তো বাজারে ঘুরে যে প্রশ্ন বেচতে পারি নাকি। এখন যারা প্রশ্ন ক্রেতা আছে তারা যদি কেনা থেকেই বিরত থাকে, তাহলে বিক্রেতারা এমনিতেই না খেয়ে মরে যাওয়ার কথা। আমার কথা কি বুঝতে পেরেছেন? বরঞ্চ তাদেরকে হাতে নাতে আরো ধরিয়ে দেওয়া উচিত, এটাই আসলে হওয়া উচিত। যারা এখানে মূলত চাকরির জন্য প্রতিযোগিতা করবেন বা যারা এখানে আছেন, সবাই যদি আমাদের জায়গা থেকে সৎ থাকতে পারি, তাহলে আসলে এটা হওয়ার কথা না। তো এখানে দেখেন লক্ষ্মীপুর জেলায় দেখেন 9,682 জন আবেদন করেছে, 1936 জন, মানে এখানে প্রায় 2000 জনের মতো কি করবে প্রত্যেকটা উপজেলায়, হ্যাঁ এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে। তো যারা প্রাইমারি দ্বিতীয় ধাপে আছেন তাদের পরীক্ষা কবে হবে এটা আমি শেষেই কথা বলবো, কবে পরীক্ষা হতে পারে, তাই না? দ্বিতীয় ধাপের এই যে আমাদের লাইভ ব্যাচে যুক্ত হতে পারেন, প্রাইমারি প্রথম ধাপ ক্রাশ লাইভ ব্যাচ, এখানে আপনারা যুক্ত হতে পারেন। প্রাইমারি প্রধান শিক্ষক ক্রাশ লাইভ ব্যাচ, এখানে যুক্ত হতে পারেন মাত্র 1600 টাকায়, মাত্র 1600 টাকায় আপনারা এই চমৎকার এই ব্যাচগুলোতে যুক্ত হতে পারেন 60% ডিসকাউন্টে। এটা শুধু আমাদের এই বিজয়ের মাস, অর্থাৎ অল্প কয়েকদিনের জন্য আমাদের এই ছাড়টা থাকবে। এছাড়াও 50তম বিসিএস আছে আমাদের ক্রাশ লাইভ ব্যাচ, এখানে আপনারা যুক্ত হতে পারেন 60% ছাড়ে মাত্র 2400 টাকা। যারা 50তম বিসিএস, আপনারা দেখেছেন 50তম বিসিএস এর কিন্তু 30শে জানুয়ারি সম্ভাব্য ডেট দিয়ে দিয়েছে, সময় কিন্তু হাতে নাই। এই জন্য যারা বিসিএস এর প্রিপারেশন নেবেন অবশ্যই যুক্ত হতে পারেন। এছাড়াও 51তম বিসিএস, অর্থাৎ যারা এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করেন তারা কিন্তু 51তম বিসিএস অনার্সে পেয়ে যাবেন। তারা চাইলে এখন থেকে নিজেকে এক ধাপ আগে রাখবেন। কারণ কি, এটা একটা কারণ আছে। এটা কেন বলা হচ্ছে আপনারা ইতিমধ্যেই দেখেন, আপনারা ইতিমধ্যেই দেখেন যে বর্তমানে যে চলমান চাকরি পরীক্ষাগুলো সময় কিন্তু দিচ্ছে না। দেখেন বাংলাদেশের ইতিহাসে এটা কখনোই হয় নাই। 50তম সার্কুলার হয়েছে 30 ডিসেম্বর লাস্ট ডেট, 30শে জানুয়ারি নাকি পরীক্ষা হবে, ডেট সহ দিয়ে দিয়েছে। কবে ভাইবা হবে, চূড়ান্ত রেজাল্ট কবে হবে সেই ডেট কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে দেখেন যে বর্তমান সময়ে কত দ্রুত গতিতে চাকরি পরীক্ষা হবে, মানে সামনে যত সার্কুলার আসবে আপনারা কিন্তু সময় পাবেন না। এই জন্য আপনাদের প্রতিযোগিতার মানে আপনাদের প্রিপারেশনটা এমন হতে হবে যে আগাম প্রিপারেশন, অবশ্যই আগাম প্রিপারেশন নিতে হবে। খেয়াল করে দেখেন গত 1 বছর ধরে আপনাদেরকে আমরা ধাক্কাচ্ছিলাম, এই যে সার্কুলার আসতেছে আপডেট নিউজ দিতাম, আপনারা বিরক্ত বোধ করতেন যা আপনাদের খায়া দেয়া কাজ নাই, শুধু আমাদেরকে বিরক্ত করেন। এই সার্কুলার আসতেছে, 2 মাস চলে গেল, সামনের মাসে আসবে, কবে আসবে? দেখেন দেখতে দেখতেই কোন দিক দিয়ে যে প্রথম ধাপ দ্বিতীয় ধাপে একদম আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেছে। এখন পরীক্ষা কবে হবে এই জল্পনা কল্পনা মাথার মধ্যে ঢুকে গেছে। এখন আপনারা পরীক্ষার টেনশন করবেন নাকি এখন পড়াশোনা করবেন? এখন না হচ্ছে পড়াশোনা, না হচ্ছে এখন পরীক্ষার টেনশন, কবে হবে? আবার এদিকে দেখা যায় বিসিএস সার্কুলার হয়ে গেছে, এদিকে আবার সামনে যদি নিবন্ধনের সার্কুলার আসে, এদিকে আবার 11 থেকে 20তম গ্রেডের সার্কুলার হচ্ছে, মানে চারদিকে আপনারা হজবড়ালো অবস্থায় পড়ে গেছেন। এই জন্য যারা আগে থেকে প্রস্তুত হয়, তারা যারা চালাক তারা আগে থেকে প্রস্তুত হয়ে যায়। আমি তো মনে করি যারা এখানে অনার্স ফার্স্ট ইয়ারে পড়েন, আপনাদের যদি চাকরির টার্গেট থাকে, একাডেমিক পড়াশোনার পাশাপাশি এখন থেকেই একটু একটু করে চাকরির জন্য প্রস্তুতি নেন। আর যদি চাকরি করার ইচ্ছা থাকে, আর যদি আপনার ভিন্ন ইচ্ছা থাকে, তাহলে আপনি ভিন্ন কাজ করেন, পড়াশোনা করেন,
ঠিক আছে। এছাড়াও আমাদের প্রাইমারি প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং হেডমাস্টার এই সকল ব্যাচে তো আপনারা দেখেছেন মাত্র 1600 টাকা, মানে 40% ডিসকাউন্টে, সরি 60% ডিসকাউন্টে মাত্র 1600 টাকা ভর্তি হতে পারবেন। এছাড়াও এখানে 50তম বিসিএস, 51তম বিসিএস নিয়ে তো কথা বললাম। 50তম বিসিএস এ মাত্র 2400 টাকায় আপনারা যুক্ত হতে পারবেন। 51তম বিসিএস, এটা তো প্রায় 1.5 থেকে 2 বছর ক্লাস হবে, 7200 টাকায় আপনি এখানে ভর্তি হতে পারবেন। এই ক্লাসগুলো চলবে যতদিন পরীক্ষা হয়নি। এনটিআরসিএ ব্যাচে যুক্ত হতে পারেন, তাই না? স্পেশাল কেয়ার লাইফ ব্যাচ 5 মাত্র 2000 টাকায়। এছাড়াও দেখেন 11 থেকে 20তম গ্রেড ডায়মন্ড লাইফ ব্যাচ, হ্যাঁ, এই ব্যাচে যুক্ত হতে পারেন, মাত্র 2000 টাকায় যুক্ত হতে পারেন। পাশাপাশি ব্যাংক জব কম্বাইন্ড গোল্ড লাইফ ব্যাচ, এই যে ব্যাংক জব অর্থাৎ এখানে প্রিলি, লিখিত, ভাইবা তিনটা একসাথেই হবে, এখানে 2200 টাকায় আপনি যুক্ত হতে পারেন। পাশাপাশি দেখা যায় এনটিআরসি সাবজেক্টিভ লাইফ কোর্স, এখানে আপনি মাত্র 1520 টাকা যুক্ত হতে পারেন। এই যে এনটিআরসি অনেকেই জানেন যে এখানে প্রায়, তাই না? এবার দেখেন এনটিআরসি যেমন যেমন প্রাইমারি দেখেন সার্কুলার দেওয়ার মধ্যে কিন্তু এখন চাকরির জন্য জল্পনা শুরু হয়েছে। ঠিক একইভাবে এনটিআরসি সার্কুলার যদি হঠাৎ করে চলে আসে, তখন চিন্তা করবেন যে আমি কি প্রাইমারি পরীক্ষা দিব নাকি নিবন্ধন দিব, এই যে একদম দোটানায় পড়ে গেছেন, তাই না? পাশাপাশি এনটিআরসি যেটা বলেছে যে এখানে 100 সাবজেক্টিভ এবং 100 জেনারেল প্রিলি হবে। যদি প্রিলি হয়, লিখিত পরীক্ষা হলে তো একটা সুবিধা ছিল, বাছাই করা বেশ কিছু প্রশ্ন পড়লে আমরা উত্তীর্ণ হতে পারতাম। কিন্তু যদি এমসিকিউ হয়, মানে 49তম বিসিএস এর মতো ওই স্টাইলে হয়, তাহলে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো টপিক বাদ দেওয়ার সুযোগ। প্রত্যেকটা টপিক আপনাকে পড়তে হবে, প্রত্যেকটা টপিকে আগে বিস্তারিত পড়ে তারপরে এমসিকিউ প্রশ্ন আপনাকে অনুশীলন করতে হবে। তার মানে এটা আরো বেশি কঠিন। আর লিখিত পরীক্ষা বাছাই করা বেশ কিছু প্রশ্ন পড়লে কিন্তু হয়ে যাইতো। তার মানে আপনাকে এখন থেকে প্রস্তুত হইতে হবে, তাই না? আর এখন তো কেউ জানে না যে আমি প্রাইমারি প্রস্তুতি নিলেই যে আমার প্রাইমারিতে চাকরি হবে, এরকম গ্যারান্টি কিন্তু নাই। কারণ বর্তমানে বাংলাদেশে এমন একটা সিস্টেম হয়েছে, ভাই আপনার চাকরি কোথায় হবে একমাত্র ওই আল্লাহ ছাড়া বা আমাদের সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ বলতে পারে না যে আপনার চাকরি অ্যাকচুয়ালি কোথায় হবে। এমন একটা সময় আমরা এখন আছি। তো চাইলে আপনারা এখানে যুক্ত হতে পারেন। পাশাপাশি যে কোনো তথ্য জানতে আপনারা এই যে হটলাইন নম্বর আছে 096443300, তাই না? এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন। তবে আমি খুব খুশি হয়েছি, ঠিক আছে, আমি একটা বিষয়ে খুব অত্যন্ত খুশি হয়েছি যে বলেছে যে কোনো নেশায় আসক্ত আবেদন করার প্রয়োজন নাই। ভাই আপনি বইয়ের নেশায় আসক্ত হয়ে যান, তাহলে আপনি বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষা আপনি টিকে যাবেন। আমি মনে করি যদি আসক্ত হইতেই হয়, একটা জিনিসের প্রতি আসক্ত হন, সেটা হচ্ছে শুধু বই, পড়াশোনা, এটার প্রতি আসক্ত হয়ে যান, দেখবেন সবকিছু আপনার হাতে নাগালে চলে আসবে। এই জন্য আপনাকে মানে আপনার প্রতি একটা অনুরোধ, যারা এখানে যুক্ত আছেন দ্রুত আপনারা পড়াশোনার প্রতি আসক্ত হয়ে যান। এখন কথা হচ্ছে সবার মনেই একটা প্রশ্ন, পরীক্ষা কবে হবে? পরীক্ষা কবে, নাকি সবার মনেই একটা প্রশ্ন, পরীক্ষা কবে? ভাই আপনারা একটা দেখেন পরীক্ষা কবে। এটা হচ্ছে কি বাংলাদেশটা তো হচ্ছে একটু যেহেতু আমাদের ওই যে সহজলভ্যতা চলে আসছে, মানে যোগাযোগ মাধ্যমের সহজলভ্যতার কারণে মন যখন যা চায় তাই পোস্ট দিচ্ছি, মানে এটা একটা টেন্ডেন্সি শুরু হয়ে গেছে। মানে সবাই যদি এই বিষয়টা নিয়ে আলোচনা করে যে পরীক্ষা ঈদের পর হবে, পরীক্ষা জানুয়ারি মাসে হচ্ছে না, এইভাবে যদি সবাই যদি একটু পোস্ট করে, তাহলে দেখা যায় এটা একসময় আন্দোলনের রূপ নিবে, পরে পরীক্ষা পেছাবে। তো এখানে একটা বিষয় আছে, আমার কাছে মনে হচ্ছে যে পরীক্ষাটা জানুয়ারি মাসে হলেই ভালো। আমার সাথে একমত কে কে বলেন দেখি? কেন? এটা এখন আপনাদের মস্তিষ্ক এত দূর পর্যন্ত যাবে না। কারণ কি, যদি পরীক্ষাটা জানুয়ারি মাসে হয়, যে চাকরি পাওয়ার ভাই সে পাবেই, 6 মাস আগে হোক 6 মাস পরে হোক। কিন্তু কথা হচ্ছে যদি এই পরীক্ষাটা পিছিয়ে যায়, অর্থাৎ নির্বাচনে পড়ে যায়, তাহলে আদৌ 26 সালে পরীক্ষা হবে কিনা সন্দেহ আছে। একটা বিষয় কি খেয়াল করে দেখছেন? কারণ 26 সালে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, নির্বাচন হয়ে যাওয়ার পরে দেখবে যে নতুন সরকার আসবে, তাদের মতো করে সবকিছু সাজাবে, সব প্রশাসন আগে তো সবকিছু আগে নিজের পায়ের নিচে যে মাটি, এটাকে তো আগে কি করবে, শক্ত করবে, তারপর হচ্ছে কি করবে, পরীক্ষা চিন্তা ভাবনা করবে। তো এই জন্য যারা এখানে আছেন অনেকেই ভাবতেছেন পরীক্ষাটা পিছাইলে মানে খুব ভালো হবে, আহারে কত যে ভালো হবে। আবার অনেকে পোস্ট করছে জানুয়ারিতে হবে না হবে না। ভাই ডিমোটিভেট হবেন না ভাই, আপনাদের মনে রাখতে হবে পরীক্ষা আগামীকাল যদি হয় তখন কি করবেন। মানে যদি জানুয়ারিতে হয়, আপনার যে অপরের কথায় হতো, হ্যাঁ হয়তোবা হতে পারে, আমি তো আর পণ্ডিত না, বা আমি তো গ্যারান্টি দিচ্ছি না যে জানুয়ারিতেই পরীক্ষা হবে, এমন গ্যারান্টি আপনাদেরকে দিচ্ছি না। তো যেহেতু ডিপি কর্তৃপক্ষ আসন বিন্যাসের জন্য তারা যেহেতু
নির্দেশনা দিয়েছে, প্রজ্ঞাপন জারি করেছে, তারা আসন বিন্যাস চাচ্ছে যে জানুয়ারি 2-3 তারিখ যেন পরীক্ষাটা নেওয়া যায়। আজকেও প্রথম আলোতে যে নিউজ এসেছে যে দ্বিতীয় ধাপে মোট আবেদন করেছে 3,34,151 জন। ওখানে স্পষ্টভাবে লিখেছে যে প্রথম এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা, মানে এটা কিন্তু আজকের নিউজ, আজকের প্রথম আলো নিউজ, যে প্রথম এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা জানুয়ারি মাসেই হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমিও চাই যে জানুয়ারি মাসে পরীক্ষাটা হোক। কেন হোক? যদি আমি ওই যে কথাটা বললাম যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে 26 সালে পরীক্ষা দেওয়ার আর চিন্তা করেন না, আর দিলেও সেই ডিসেম্বরে চলে যাবে। অতদিনে একদম মনে করেন যে আপনার জীবন তেজপাতা। তো আমি যেটা মনে করি যে যারা ভাই চাকরি পাবে এখন হলেও পাবে, যার ভাগ্যে লেখা আছে। সবসময় মনে রাখবেন যে একটা হলো শ্রমের সাথে কিন্তু ভাগ্য জিনিসটাও কাজে দেয়। আপনাকে শ্রম দিতে হবে, সাথে ভাগ্য সহায় হইতে হবে। আপনি যতই শ্রম দেন না কেন, ভাগ্য যদি আপনার পক্ষে না থাকে, আজীবন শ্রম দিলেও আপনি পারবেন না। তো আমি মনে করি যারা চাকরি পাবে এটা আসলে অলরেডি লেখা হয়ে গেছে, সবার ভাগ্যে লেখা আছে, কার কপালে কোথায় কি হবে এটা অলরেডি লেখা আছে। তো যাদের ভাই চাকরি হবে হবে। তো আমি যেটা মনে করি যে জানুয়ারিতেই যেহেতু আপনাদের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে, ওটাকে টার্গেট করে আপনি প্রস্তুতি নেন। যদি কোনো কারণে পরীক্ষাটা পিছিয়ে যায় তাহলে আপনি কি করবেন? রিভাইজ দেওয়ার সুযোগ পাচ্ছেন। একবার রিভাইজ দিলেন, 2বার রিভাইজ দিলেন, 3বার দিলেন, 4বার দিলেন, আপনি রিভাইজ দেন পরবর্তী সময়। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে পরীক্ষা যে কোনো মুহূর্তে হতে পারে, ওই টার্গেটে আপনি আগায় যান। তাই ঘুমানোর আর কোনো সময় নেই, ঠিক আছে? রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, আপনারা পড়েছেন না? এইটাই আর কি আপনাদের মনে রাখতে হবে। পাশাপাশি অনেকেই এখানে বলেছেন নিবন্ধনের সার্কুলার কি দিছে। আপনারা একটা নিউজ দেখেছেন যে আজকে হলো কি 2 ডিসেম্বর, তো এনটিআরসি কর্তৃপক্ষ শূন্য পদের তালিকা চেয়েছিল। তো শূন্য পদের তালিকা যারা যে সকল প্রতিষ্ঠান দিয়েছিল তাদের 30 নভেম্বর এবং 1 ডিসেম্বর এই 2 দিন সময় দিয়েছিল সংশোধন করার জন্য, যদি কোনো ধরনের ভুল যদি থাকে, ঠিক আছে, কোনো যদি ভুল থাকে সংশোধন করে নেওয়ার জন্য। এবং আজকে হলো 2 ডিসেম্বর, আজকে রাত 12টার মধ্যে ই রিকুইজিশন মানে শূন্য পদের তালিকা পূরণ করার পর একটা ফি জমা দিতে হয় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে। ওই ফি জমা দেওয়ার লাস্ট টাইম হচ্ছে আজকে রাত 12টা, 2 ডিসেম্বর রাত 12টায়। তো হয়তোবা যেহেতু শূন্যপদের তালিকা যদি পেয়ে যায় আজকের মধ্যেই, হয়তোবা 1 সপ্তাহের ভিতরে তারা এটা যাচাই বাছাই করবে যে কতগুলো শূন্যপদ আছে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে ডিসেম্বর মাসে মানে চলতি মাসে যে কোনো মুহূর্তে আপনাদের সার্কুলার হয়তোবা আসতে যাচ্ছে। যদি নিবন্ধনের সার্কুলারটা দিয়ে দেয় তখন কিন্তু আপনারা একটা হজবড়ালের মধ্যে পড়ে যাবেন। একদিকে প্রাইমারি হেডমাস্টার, একদিকে হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক, আরেকদিকে হচ্ছে নিবন্ধন, কোন দিকে যাবেন? তাই অপরের কথায় কান্না দিয়ে যেভাবে পড়াশোনা করতেছেন পড়াশোনার গতিটা আরও বাড়ায় দেন, যে আগামী জানুয়ারি মাসে পরীক্ষা হয়তো হতে পারে, তাহলে কি হয়ে যাবেন? আপনি অনেক দূর আগে থাকবেন। যদি কোনো কারণে জানুয়ারি মাসে না হয় তাহলে আপনি অনেক বেশি আগে থাকবেন, বিশেষ করে নিবন্ধনের ক্ষেত্রে আগে থাকবেন, অন্যান্য চাকরি পরীক্ষা আগে থাকবেন। তাই এইটা চিন্তা না করে, ঠিক আছে। হ্যাঁ, নির্বাচনের পর দুর্নীতি বেশি হবে, এই যে একজন বলেছেন শামীম কবির, অসংখ্য ধন্যবাদ, যে নির্বাচনের পর দুর্নীতি তো বেশি হতেও পারে। আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি যে নির্বাচনের পরে যদি পরীক্ষাগুলো চলে যায় তখন ওই যে সরকার আসবে সে চাইবে যে প্রশাসন সবকিছুকে আগে আমি গুছিয়ে নিই, তারপর যা দেখা যায় যাক, তাই না? এই একটা বিষয়। এই জন্য আপনারাও, আমি যেটা মনে করি যে জানুয়ারি মাসে যদি পরীক্ষাটা হয়ে যায় খুব ভালো হবে, হয়ে গেলেই ভালো। নির্বাচনের আগেই যদি হয়ে যায় তাহলে আমার কাছে মনে হয় ভালো। আর যদি নির্বাচন যদি পিছায় যায় সেটা ভিন্ন দিক, যে নির্বাচন পিছায় গেল, পরীক্ষা পিছায় গেল, কোনো সমস্যা নেই, সেটা হচ্ছে ভিন্ন বিষয়, তাই না? তো এই জন্য আপনারা এখন থেকেই আপনারা কি হয়ে যান? প্রস্তুত হয়ে যান। তো প্রস্তুত হওয়ার ক্ষেত্রে সবসময় আপনারা মনে রাখতে হবে যে একা একা কখনো প্রস্তুত আসলে হওয়া যায় না। কখনো 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 কিন্তু আপনি একা একা হাঁটতে শিখেন নাই, কখনো কিন্তু আপনি একা একা ভাষা শিখেন নাই। আপনি জন্মগ্রহণ করেছেন কোনো ভাষা শিক্ষা নিয়ে জন্মগ্রহণ করেন নাই। আপনার বাবা মায়ের কাছ থেকে আপনি আগে শুনেছেন, তারা আপনাকে বলতে শিখিয়েছে, শেখানোর পরে আপনি কথা বলা শিখেছেন, তারপর আপনি হয় লেখা শিখছেন তারপর পড়া, অথবা আগে পড়া শিখছেন তারপর লেখা। ঠিক তেমনই চাকুরির পরীক্ষার জন্য যেটার উপর আপনার ডিপেন্ড করবে আগামী ভবিষ্যৎ, আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আপনার সন্তান সন্ততি, আপনার আগামী 30-25-30 বছরের যে জীবনটা, যেটার উপরে কি করবে? ডিপেন্ড করবে। এটার জন্য কি আপনি কি ফ্রি কি কোনো কিছু করবেন নাকি? এখানে আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করবো একটা জিনিসে, খেয়াল করেন, আপনারা কার্পণ্য করবেন। কোথায় কার্পণ্য করবেন? বন্ধুত্বের খাতিরে কার্পণ্য করেন, আপনারা কার্পণ্য করেন, নিজের পোশাক আশাকে কার্পণ্য করেন। দুইটা জিনিসে কখনো কার্পণ্য করবেন না। কোথায় বলেন তো দেখি? একটা হচ্ছে ধর্ম পালনে কখনো কার্পণ্য করবেন না, 2 নম্বর হচ্ছে শিক্ষা অর্জনে কখনো কার্পণ্য করবেন না। আপনি এই দুইটা জায়গায় যত বেশি ইনভেস্ট করবেন আপনার সফলতার হার তত বেশি। এটা আপনাকে বললাম। আপনি এখন বাসায় একা একা প্রিপারেশন নেন, আপনি অনেক ভালো ভালো বই কিনেন, হ্যাঁ, কিনে আপনি একা একা প্রিপারেশন নেন, আলহামদুলিল্লাহ। বা আপনার মনে হচ্ছে যে আমি কোনো একটা বড় ভাইয়ের কাছে প্রিপারেশন নিব, কোনো একজন স্যারের কাছে প্রিপারেশন নিব, ওকে নেন। যদি মনে হয় যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে প্রিপারেশন নিব, হ্যাঁ আপনি নিতে পারেন। তো সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে বিদ্যাবাড়ি অনন্য একটা প্ল্যাটফর্ম,
আপনারা যারা এখানে ক্লাসগুলো করেছেন মানে মন থেকে আপনারা এখানে বলবেন, যারা আমাদের লাইভ ক্লাসগুলোতে যুক্ত ছিলেন, লাইভ ক্লাস মানে কি ব্যাচের ক্লাসগুলোতে যুক্ত ছিলেন, আপনারা ঠিক জানেন যে আমাদের ক্লাসগুলো আসলে কোন মানের হয়, ঠিক আছে, এটা অবশ্যই আপনারা জানেন। যারা এখানে ক্লাস করেছে এর আগে, যারা সত্যিকার অর্থেই ক্লাস করেছে, ঠিক আছে, আর যারা ফাঁকিবাজি করছে তাদের বিষয় ভিন্ন। তো আমাদের যে ওয়েবসাইট আছে www.বিদ্যাবাড়ি.com, এখানে আপনারা ঢুকে এই যে নানা যে কোর্সগুলো আছে এগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। ফেসবুক পেজে যুক্ত থাকবেন, পাশাপাশি বিদ্যাবাড়ি ইউটিউব যে চ্যানেল আছে এখানেও যুক্ত থাকবেন। হ্যাঁ, এখান থেকে আপনারা নানা ধরনের তথ্য পাবেন। তো এই হলো কথা। তো এখন দেখা যাক যে আপনারা কে কে আজ থেকে পড়াশোনা করবেন, একটু বলেন দেখি। কে কে আজকে থেকে পড়াশোনা করবেন? সব চিন্তাবাদ, মাথা থেকে সব চিন্তাবাদ, কে কি পরামর্শ দিল, কে কি বুদ্ধি দিল, সব চিন্তাকে বাদ দিয়ে আজকে থেকে পড়াশোনা শুরু করবেন, যা আছে কপালে, তাই না? আমি আজকে থেকে ঠিক না, আজকে পড়াশোনা করার দরকার নেই, আজকে একটু চিন্তা ভাবনা করেন নিজেকে নিয়ে, কিভাবে লাইফটাকে সাজাতে চান, তাই না? এটা একটু চিন্তা ভাবনা করেন, তারপর কালকে থেকে আপনার পড়াশোনাটা শুরু করবেন। আচ্ছা, আল্লাহ ভরসা অবশ্যই। হ্যাঁ, তো এই জন্যই আপনারা মনে রাখবেন। আচ্ছা, এখন যা হচ্ছে তার থেকে বেশি হবে। হ্যাঁ, এটা আপনাদেরকে মনে রাখতে হবে, এটা আপনাদের মনে রাখতে হবে যে চাকরি পড়াশোনা করতে গেলে অবশ্যই আপনাকে শিক্ষার পিছনে, অর্থাৎ শিক্ষার পিছনে আপনাকে ইনভেস্ট করতে হবে। একজন বলেছেন অসাধারণ পড়াই বিদ্যাবাড়ি, অসংখ্য ধন্যবাদ আপনাকে মাহবুবা আক্তার। এখানে যারা আছেন, ক্লাস কবে থেকে শুরু হবে? তো খেয়াল করে আমাদের কিন্তু অনেকগুলো ব্যাচে ক্লাস অলরেডি শেষ, মানে ওগুলো তো শুরু হয়ে গেছে, তবে ক্রাশ প্রথম ধাপে যে ক্রাশ ব্যাচ আমরা কিন্তু জানুয়ারিকে টার্গেট করে আগাচ্ছি। যদি কোনো কারণে, এই জন্য আমরা ক্রাশ ব্যাচ নাম দিয়েছি, আমরা জানুয়ারিকে টার্গেট করে আগাচ্ছি, পরীক্ষার আগেই যা যা করা দরকার আমাদের ক্লাসে কিন্তু করানো হবে, ঠিক আছে? প্রকৃত শূন্য পদের সংখ্যা কি জানা যাবে? প্রকৃত শূন্য পদের সংখ্যা তো আপনার উপজেলা যে ওয়েবসাইট আছে শিক্ষা অফিস, সেখানে গেলে আপনারা পেয়ে যাবেন, অথবা জেলা শিক্ষা অফিসের কার্যালয় পাবেন, শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয় পাবেন, এগুলো তো বিভিন্ন কার্যালয় থেকে আপনারা পেয়ে যাবেন, ওয়েবসাইটের ভিতরে এই তথ্যগুলো আছে। আচ্ছা, তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।